আপনি তো ওনার ওয়াইফ, ওনার ভালোভাবে টেক কেয়ার করেন। ওনার এখন পুরোপুরি রেস্ট আর বেস্ট টেক কেয়ারের প্রয়োজন। জি ডক্টর, আমি আছি। ওকে, আপনি ওনার সাথে দেখা করতে পারেন। আরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দেখা করতে গেল। একজন দেখা করতে পারবে, তার বেশি না। এজন্য মেঘ বলল আরুকে যেতে। মেঘ কাব্যদের কল দিতে গেল। আরু আবিরের কাছে গিয়ে দেখে আবির চোখ বন্ধ করে আছে, মাথায় বেশি আঘাত পেয়েছে। আরুর চোখ দিয়ে পানি পড়ছে। আপনি কি জেগে আছেন? আবির আরুর ভয় শুনে খুব খুশি হয়ে গেল। চোখ খুলে আরুকে দেখছিল। চোখ মুখ ফুলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে খুব কান্না করেছে। এখনো চোখ দিয়ে পানি পড়ছে। আবির ইশারায় আরুকে কাছে ডাকলো। আরু বাধ্য মেয়ের মতো পাশে গিয়ে চেয়ার টেনে বসলো। কান্না করছে কেন পাগলি? আমি তো মরে যাইনি। আরু অনেকটা রেগে গিয়ে আবিরের মুখে হাত দিয়ে বলল, এসব বলতে নেই। এসব বলে আমি এখানে থাকবো না, কিন্তু থাকেন আপনি। যাও চলে, সব আমাকে ছেড়ে চলেছে, তুমি কেন থাকবে? বেশি বেশি বলে আমি বলেই গেলাম নাকি? এসব আর বলবেন না। আমার জন্য এত কেন ভাবছ? জানি না। আপনি এখন কেমন আছেন বলেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কান্না থামাও। বলেই ওভাবে হাত তুলে আরুর চোখের পানি মুছে দিল আবির। তখনই নার্স এসে বলল, স্যার, আপনি অনেক লাকি, এমন বউ পাইছেন। 1 মিনিটের জন্য ওনার কান্না আমি থামতে দেখিনি। নামাজ পড়ে আপনার সুস্থতার জন্য দোয়া করছেন, আর আমাকে বারবার জিজ্ঞাসা করছিলেন আপনি কেমন আছেন। ভাগ্য করে বউ পাইছেন। আরও খুব লজ্জা পাচ্ছে আর একটু অস্বস্তিও লাগছে বউ ডাকতে শুনে। আবির শুধু অবাক হয়ে শুনছে। কখনো কেউ এইভাবে ভাবেনি তার জন্য, তার বাবা বোন ছাড়া। এই প্রথম কেউ ভাবলো। ছেলেরা নাকি মা পাগল হয়, কিন্তু তার ভাগ্যে মা নেই, এসব ভাবছে। কিন্তু বউ কেন বললো এইটা বুঝতে পারলো না আবির। জিজ্ঞাসা দৃষ্টিতে আরুষির দিকে তাকালে আরু ইশারায় বলল পরে বলবে। তাদের চোখে চোখে কথা বলা দেখে নার্স মুচকি হেসে বলল, আমি ওনাকে চেক করছি। আমি চলে যাচ্ছি, আপনারা কথা বলুন। চোখের ইশারায় কথা বলতে হবে না। এইটা শুনে দুজনে খুব লজ্জা পেল। নার্স যাওয়ার পর আরও বউ হওয়ার কাহিনী বলল। মনে মনে খুব খুশি খুশি লাগছে আবিরের, কিন্তু প্রকাশ করলো না। আমার জন্য শুধু শুধু কষ্ট করতে হচ্ছে তোমায়। বাসায় যাও এখন মেঘের সাথে। আরুর ব্যাপারটা খুব খারাপ লাগলো। আবির তাকে তাড়াচ্ছে কেন? আমি এখানে থাকবো, আমি ছাড়া কে দেখবে আপনাকে? আজব মানুষ। মনে মনে বলল আরু। আমি এখানে থাকলে আপনার কি প্রবলেম শুনি? আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন কেন? তুমি কি পাগল? এখানে থাকবে কেন? নার্স আছে এখানে। তুমি বাসায় যাও, অনেক রাত হয়েছে। ও, আপনার নার্সের সেবা ভালো লাগে, আমার না। ওকে, যাচ্ছি, আর আসবো না। আমাকে আপনার এত খারাপ লাগে আগে বলেই দিতে পারতেন। থাকেন, গেলাম। অনেকটা অভিমান নিয়ে বলল আরু। আবির সেটা বুঝতে পেরে বলল, আচ্ছা রাগ করছো কেন? তোমার ভাইয়ারা কি ভাববে এর জন্য বললাম। তুমি থাকলে আমার অনেক ভালো লাগবে। আমার তো আপন এখানে কেউ নেই, বাবা বোনও ঢাকায়। তুমি তো আমার ফ্যামিলি। কথাটা মন ছুঁয়ে গেল আরুষের। তারপর আরু মেঘকে বলল সে এখানে থাকতে চায়। মেঘও থাকতে চাইলে আরু বলল, সবাই থেকে কি করব? তুমি যাও, আমার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসো, আর টাকা নিয়ে এসো, এখানে লাগবে। মেঘ তার কথা সম্মতি জানিয়ে চলে গেল। আরও আবিরের জন্য খাবার নিয়ে গিয়ে দেখে আবির শুয়ে কি যেন ভাবছে। কি এত ভাবছেন? মাথায় এত প্রেশার কেন নিচ্ছেন? ভাবছি আজ একটা বউ থাকলে কত ভালো হতো। দুষ্টুমি করে বলল আবির। সুস্থ হয়ে বিয়ে করেন, ততদিন আমি আছি টেক কেয়ার করার জন্য। আমি তো আশা করেছিলাম সারা জীবন থাকবে। কি বললেন? কিছু না। এসব কেন এনেছ? খাবো না আমি। ছোট বাচ্চা খাবে না? এখন না খেলে মেডিসিন নেবেন কিভাবে? খান বলছি, হা করেন, আমি খেয়ে দিই। আরুর জেদের কাছে হার মেনে খেয়ে নিল আবির। আবির আরুর কেয়ার দেখে মনে মনে ভাবছে, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষাটা হোক এই শহরের কড়া রোদে একটুখানি বাতাস যাওয়ার মতো। আরু তাকে মেডিসিন দিয়ে বাইরে এসে দেখে কাব্য, ইহান, তানিয়া, মেঘ, ফারিহা সবাই এসেছে। আরু হাসি মুখে তাদের সামনে গেল, কিন্তু কাব্য তাকে এখানে থাকতে দিতে চাচ্ছে না। কাব্য তাকে নিয়েই সিলেট যাবে ফ্রেন্ডের বিয়েতে। আরও অনেক বোঝাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কাব্য তার জেদে অটল, তার বোনকে একা রেখে সে যাবে না। আরও পড়ল বিপদে। সে কিভাবে আবিরকে একা রেখে যাবে? তখন হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, আমি থাকবো আরুষির সাথে। সবাই পেছনে তাকিয়ে দেখে লাবিবা দাঁড়িয়ে আছে। মেঘ তো লাবিবাকে দেখেই খেপে গেছে। তুমি এখানে কি করছো? হসপিটাল কি তোমার? এখানে আমি ফ্রেন্ডকে নিয়ে আসছিলাম। কাব্য ভাইয়া আর ওকে দেখে সামনে আসলাম।
তানিয়ার পছন্দ হলো না কাব্যের নামটা নেওয়া। খুব জেলাস ফিল হচ্ছে তার। ইচ্ছা করছে এই মেয়ের মাথা ফাটাতে, কিন্তু মুখে কিচ্ছু বললো না। ইহানের খুব ঘুম পাচ্ছে। এই একটা গান আর ঘুম পাগল ছেলে, তার এসবে কান নেই, সে ঝিমাচ্ছে। এই মেয়ে, তোমাকে এখানে থাকতে হবে না। বজ্জাত মেয়ের সাথে আমার বোন থাকবে না, দরকার হলে আমি থাকবো। কেন? আমি কি আপনার বোনকে কামড় দেবো নাকি? আমি কি ছোট বাচ্চা যে জ্বালাবো? আজব কথা তো। আজব হলে আজবই, থাকবে না ও আপনার সাথে। না, থাকবে। এদের কাহিনী দেখে আরও হাসছে, আর তানিয়া মেয়েটার উপর বিরক্ত। কাব্য তখন মুচকি হেসে বলল, আচ্ছা, লাবিবা থাকলে আরুকে আমি রেখে যাব। আমার লাবিবার প্রতি বিশ্বাস আছে। কথাটা শুনে তানিয়ার খুব কষ্ট হচ্ছে। এভাবে তো কাব্য তাকে কখনো বলেনি। এই কয়েকদিনের পরিচিত মেয়েকে বলছে। তানিয়া আর এখানে থাকতে চাচ্ছে না। সেই ইহানের দিকে তাকিয়ে দেখে সে ঝিমাচ্ছে। তানিয়া ভাবলো এই সুযোগে গাড়িতে গিয়ে বসুক কাব্য। এর এসব ভালো লাগছে না তার। কি রে ইহান, তুই এসবের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাস? চল গাড়িতে গিয়ে বসি। তানিয়া ঠিক বলেছিস, ওকে আর মেঘকে নিয়ে যা। তুই? আমি লাবিবার সাথে কথা বলতে আসছি। তানিয়ার কান্না পাচ্ছে, এই জন্য আর না দাঁড়িয়ে চলে গেল। মেঘ যাওয়ার সময় বলে গেল যেন তার বোনের কোনো প্রবলেম না হয়। কাব্য সব ঠিক করে দিয়ে গেল। আজ রাতেই রওনা দেবে তারা। লাবিবা থাকবে আরুর সাথে। কাব্যের খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখন কী বা করার। সবাই যাওয়ার পর লাবিবা কিছু খাবার আনতে গেল। আরু কেবিনে এসে দেখে আবির ঘুমাচ্ছে। তাকে ঘুমের ঔষধও দেওয়া হয়েছে এই জন্য। আরু আবিরকে দেখছে। আবিরকে দেখলেই আরুর মনটা ভালো হয়ে যায়। কেন এটা আরু নিজেও জানে না। লাবিবা আর সে খেয়ে রেস্ট নিচ্ছে। আবিরের ঘুম হঠাৎ ভেঙে গেল। সে উঠে খুব আস্তে আরুকে বলে ডাক দিল। লাবিবা কিছুই বুঝতে পারল না, কিন্তু আরু ওই এক ডাকেই উঠে পড়েছে। যে মেয়ে হাজার ডাকলে উঠতো না, সে আজ এত আস্তে ডাকার পরেও উঠেছে। আজব ব্যাপার। কি হয়েছে আবির ভাইয়া? আপনার কি কিছু লাগবে? ব্যথা করছে? ডক্টর ডাকবো নাকি? এত প্রশ্ন একসাথে? আমি অসুস্থ আর তুমি এত প্রশ্ন একসাথে করছো? সরি, বলুন কি সমস্যা হচ্ছে আপনার? খুব ক্ষুধা লাগছে আরু। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আবির। আরু হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাত 3টায় ক্ষুধা পাইছে, এখন কি করবে সে? তবু আবিরকে বলল, ঠিক আছে, কি খাবেন বলুন? যে কোনো কিছু। জানো না কেন খুব ক্ষুধা লাগছে? আবির সারাদিন কেবিনে থেকে বুঝতেও পারছে না এত রাত হয়েছে। আরও বাইরে এসে একজন নার্সকে বলল, কিছু খাবার পাওয়া যাবে সিস্টার? ম্যাম এখন? জি, আসলে ওনার খুব ক্ষুধা লেগেছে, এই জন্য। ওনার মানে? আরও বলল অস্বস্তিতে, তবু বলল, আমার হাজবেন্ডের। ও আচ্ছা, খবর পাচ্ছি আমি। ওকে। আরও এসে আবিরের সাথে অনেক গল্প করলো। আবির মুগ্ধ হয়ে আরুকে দেখছে আর গল্প শুনছে। খাবার নিয়ে এসে সিস্টার বলল, আপনার ওয়াইফ আসলে অন্যরকম। রাত 3টায় আপনার জন্য খাবার চাইতে গেছে, আর আপনার যে কন্ডিশন মনে হয় না ধরে ডাকতে পারছেন। আপু শুনলো কিভাবে? কি এখন রাত 3টা? জি স্যার। আবির অবাক হয়ে আরুকে দেখছে। সেদিনও আরু মরার মতো ঘুমাচ্ছিল। আবির নিজে দেখছে আর আজকে ডেকেই উঠল। এত রাতে খাবারের ব্যবস্থাও করেছে। আবিরের আজ নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। সে আরুর দিকে তাকিয়ে আছে। আরুর খুব লজ্জা লাগছে এখন। সিস্টার আবিরকে খাওয়াতে চাইলে আরু নিষেধ করে দেয়, এবং আরু নিজেই আবিরকে খুব যত্নে খাইয়ে দেয়। আবিরও বাচ্চাদের মতো চুপ করে খেয়ে নিল। আরু এইবার আবিরের পাশে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আবার যদি ডাকে আর আরও যদি না বুঝতে পারে এজন্য। আবির ভোরে উঠে দেখে আরও ওখানেই ঘুমিয়ে পড়েছে। আবির আরুর মুখের ওপর পড়া অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। তারপর মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিল। লাবিবা ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে মুচকি হেসে রুম থেকে বের হয়ে গেল। আবিরের সেই দিকে খেয়াল নেই। আবির আরুতেই হারিয়ে গেছে। আবির তার বাবাকে বা সেই চাচাকে এসব জানাতে চায় না, কারণ তার বাবার শরীর এমনি ভালো না আর চাচা কাজে গেছে। এভাবেই দিন কাটতে লাগলো। আবির এখন অনেকটা সুস্থ। আজ তাকে রিলিজ করে দেওয়া হবে। কাব্য, মেঘ ওরা সবাই ডেইলি আরুদের সাথে কথা বলে। ওরা 2 দিন পর ফিরবে। আবিরকে তার ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে লাবিবা আর আরু। লাবিবা অনেক হেল্প করেছে। আসার সময় ডক্টর, নার্স সবাই আরুর অনেক প্রশংসা করলো, কারণ একমাত্র আরুর সেবায় আবির এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আবিরের সব কাজ আরু নিজে করেছে। আবির আর আরু অনেকটা দুর্বল হয়ে পড়েছে একে অপরের প্রতি।
আরও ভয় পায় রাহাত জানলে আবার রাহাতের পাপ লোগাতে আবিরের না কোনো ক্ষতি করে। আবির আরুকে ভাবতে দেখে বলল, কি ব্যাপার ওয়াইফ, কি ভাবছেন? আবিরের কথায় আরুর ভাবনা শেষ হলো। সে কিছুটা রাগী মুডেই বলল, কিশোর ভাই, আমি আপনার বলো, তুমি আমার কি? কিছু না, একটু সুস্থ হয়ে লাফাচ্ছে। আবির আরুর হাত নিজের হাতের মাঝে নিল। আরু কেঁপে উঠল, যেন কারেন্ট শক খাইছে। আরুর হাত আবির নিজের হাতে নিয়ে বলল, আর জানো, জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার, যার সাথে নিজের সুখ দুঃখ সব শেয়ার করা যায়, যে তোমার খেয়াল রাখবে, যার কাছে তুমি তার সব হবে, তোমার কান্না দেখে যার বুক তোমরা মুচড়ে যাবে, তোমার হাসির মাঝে যে পৃথিবীর সব সুখ খুঁজে পাবে, যার ভয়েস শুনলে তোমার সব টেনশন দূর হয়ে যাবে, যার স্পর্শে তোমার মনে আলাদা শিহরণ বয়ে যাবে, যার কাছে তুমি সব মন খুলে বলতে পারবে, যে তোমার রাগের মাঝের ভালোবাসাকে বুঝবে, যে তোমাকে কারণে অকারণে খুঁজবে, তোমার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট বুঝবে। আরও ফ্রিজড হয়ে গেছে। আবির আরুর হাত ছাড়েনি। আকাশ তার হাত ধরলে তো এমন হয়নি। আবিরের স্পর্শে আরু একদম ফ্রিজ হয়ে গেছে। হার্টবিট বের হচ্ছে আরুর। কেন এমন হচ্ছে তার বুঝতে পারছে না। তার কেমন গলা শুকিয়ে গেছে, পিপাসা লাগছে খুব। এই কেমন আজব ফিলিংস হচ্ছে তার, কিছু বলতেও পারছে না। আবির নিজের মতোই বলছে, সত্যি বলতে আরও আমি মেয়েদের খুব ঘৃণা করতাম জানো। তার কারণ আব্বুর ওয়াইফ। আমি মা অন্তপ্রাণ ছিলাম, মা ছাড়া আমি অচল ছিলাম, মা ছাড়া কিছু বুঝতাম না। সেই মা আমাকে ছেড়ে অন্য কারোর সাথে। আবিরের চোখে পানি। আরও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জানো আরও, প্রতিদিন আমি কান্না করতাম। মার কি একটু মনে পড়ে না আমার আর বাবার কথা? এত নিষ্ঠুর সে। এর জন্য ভাবতাম সব মেয়ে এমন। মেয়েদের উপর বিশ্বাস উঠে গেছিল আমার। আমি হাসতেও ভুলে গেছিলাম। সবসময় শুধু কাজের মধ্যে রাখতাম নিজেকে। সবাই ভয় পায় আমায়। যেদিন শপিং মলে প্রথম তোমায় দেখলাম, সেদিন তোমার হাসি আমাকে ঘায়েল করে। তারপর আমাদের দ্বিতীয়বার দেখা, মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম তোমার দিকে। তোমাকে দেখে আমি আবার বিশ্বাস করতে শিখি। তোমার কেয়ার, তোমার বাচ্চামো, তোমার হাসি আমাকে মুগ্ধ করেছে। আরও তুমি কি আমার? এটা বলতে ব্রেক কষলো গাড়ি। আর আবির সামনে তাকিয়ে ড্রাইভারের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে ড্রাইভার বলে, সামনে নিলা ম্যাম। আবিরের মেজাজটাই খারাপ হলো। এই মেয়ে আবিরের পিছুই ছাড়ে না, খুবই ইরিটেট করে। আরুর হাত এখনও ছাড়েনি আবির। আরুর এদিকে কোনো খেয়াল নেই। আবিরের কথাগুলো আরুর কানে বাজছে। আবিরের জন্য আরুর মনে কী অনুভূতি নিজেও সে জানে না। আর আকাশ, রাহাত, এই ব্যাপারগুলো তো জানে না আবির। আরু কি করবে, কিভাবে হবে, কিছুই বুঝতে পারছে না আরু। এই মেয়ে দেখি একটু সরে যাও তো। কারো কথায় ধ্যান ভাঙলো আরুর। ওর নাম আরুষি। ভালোভাবে কথা বলো নীলা। সরি আবির। আরুষি, একটু সরে বসো তো। কেন, কি দরকার? এখানে থাকবে আরও। ভাইয়া, আবির ভাইয়া ঠিক আছে, আমি পাশের সিটে বসছি, সমস্যা নেই। আবিরের রাগ এবার চরম পর্যায়ে, কিন্তু সে রাস্তায় সিন ক্রিয়েট করতে চাচ্ছে না, এই জন্য চুপ রইল। আরও পাশের সিটে বসলো। লাবিবা ঘুমাচ্ছে পেছনের সিটে। আরুর ভাবনা শেষ হচ্ছে না, কী করবে কিছু বুঝতে পারছে না। নীলা খুব জ্বালাচ্ছে আবিরকে। আবির তো রেগে বোম। আরুষেরও খুব রাগ হচ্ছে, কেন জানি খুব জেলাস ফিল হচ্ছে তার। কি মেরে বাবা, গায়ের উপর উঠে আসে। একটা কাজ কর, কলেজে চিড়ে ঢুকে যা, বেয়াদব মাইয়া। এই আবির ভাইয়াটাও না, বকতে পারছে না, তখন যে কেন উঠতে গেলাম মাছ থেকে দূর। মনে মনে এইসব বকতে বকতে কখন যে ঘুমিয়ে পড়েছে জানে না সে। রাহাত আরুকে খুঁজেই পাচ্ছে না। এই মেয়ে আবার কিছু বলে দিলে আমাকে জেলে যেতে হবে। করোনার কারণে তো বাইরেও যেতে পারছে না, ফ্লাইট অফ। খুব টেনশন হচ্ছে। রাগে রাহাতের চোয়াল শক্ত হয়ে আছে। আকাশের কোনো ক্ষতি করলে কি তাহলে কি আরও ঠিক থাকবে? এসব ভেবেই একটা শয়তানের হাসি দিল রাহাত। তারপর কাকে যেন কল দিল রাহাত। কাব্যরা সবাই খুব মজা করছে, সবাই আরুকে খুব মিস করছে, কিন্তু কী আর করার। কাব্য তানিয়া নীল রঙের ড্রেস পরেছে। তানিয়া অবশ্য ইচ্ছা করেই পরেছে। তানিয়া নীল শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে তাকে। কাব্য বারবার আর চোখে তাকাচ্ছে। তানিয়া ফারিহার সাথে গল্প করছে। ফারিহা মেরুন রঙের ড্রেস পরেছে। ইহান আর মেঘ ব্ল্যাক লাভার, তারা কালো পড়েছে। তানিয়াকে সবার সামনে একটা ছেলে প্রপোজ করে। মেঘ ব্যাপারটা খেয়াল করেছে। কাব্য তার ফ্রেন্ডদের সাথে কথা বলছিল, এই জন্য দেখেনি। তানিয়া কাব্যকে জ্বালানোর জন্য ফারিহাকে বলে রাজি হয়, জাস্ট কাব্যকে জ্বালানোর জন্য।
মেয়ে কাব্যকে ব্যাপারটা জানালে কাব্য খুব রেগে যায় এবং তানিয়াকে খুঁজতে থাকে। ফারিহার কাছে জানতে চাইলে সে তানিয়াকে দেখিয়ে দেয়। তানিয়া আর ওই ছেলেটা হেসে হেসে গল্প করছে। কাব্য নিজেকে অনেক কষ্টে সামলাচ্ছে। অভিনন্দন তানিয়া। দাঁতে দাঁত চেপে কাব্য বলল, আরে কাপু, মিট মাই বিএফ রাকিব। ও রাকিব, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড কাবু। নাইস টু মিট ইউ কাব্য। তোর গোষ্ঠীর ষষ্ঠী। সেম হিয়ার। হুম। তানিয়া আই, তোর সাথে কথা আছে। পরে যাচ্ছি, যা। না এখনই। আরে ভাই, আমরা একটু গল্প করি, ও পরে যাবে। না এখনই। তানিয়া মজা পাচ্ছে কিন্তু বুঝতে দিচ্ছে না। কাবু, তুই যা, আমি পরে আসছি। তুই আসবি কিনা? না, এত জোর কোন অধিকারে খাটাস তুই? দেখ কাবু, বিএফ আগে, যা এখন, ডিস্টার্ব করিস না। আমি তোকে ডিস্টার্ব করছি? যা। কাব্য চলে গেল। খুব কষ্ট হচ্ছে তার। বেস্ট ফ্রেন্ড হারালো এজন্য না অন্য কিছু। কাব্য রাগ করে ওখান থেকে বের হয়ে গেল। তানিয়া কাব্যের যা দেখে রাকিবকে বলল, মাথা ব্যথা করছে, থাকো, রেস্ট নিব রুমে। কি? এখনই তো ঠিক ছিল। না, থাকো। ফোন নাম্বার দাও। কেন? কেন মানে কি? তুমি আমার জিএফ নাম্বার নিবে না? না। তাহলে কথা হবে কিভাবে? আমি যখন চাইবো তখন। আমার চাওয়া লাগবে না। আচ্ছা, কখন দেখা হবে আবার? কাল সকালে। ঠিক আছে, যাও। রাকিবের খুব রাগ হচ্ছে কিন্তু কিছু বলা যাবে না এখন। সময় হোক। তানিয়া খুশিতে গিয়েই ফ্রেশ হলো। এদিকে কাব্য খুব কষ্ট পাচ্ছে, চোখে পানি তার। কিছুতেই শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে তার সব শেষ। তার সব থেকে প্রিয় জিনিস বুঝি হারিয়ে ফেলেছে কাব্য। কাব্য গান গাইছে একা একা। কেন আসি দিন তোকে কাছে না পাওয়ার? কেন আসি দিন তোকে চোখে হারাবার? কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার? হঠাৎ কেউ তার ঘাড়ে হাত রাখলো। কাব্য চোখের পানি মুছে পেছনে তাকিয়ে দেখে অপরদিকে আরও ঘুম থেকে উঠে দেখলো সে আবিরের রুমে শুয়ে আছে। পড়তে এসে অনেকবার এই রুম দেখেছে সে। একদিন তো নিজে পুরো রুম গুছিয়ে রেখেছিল। রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা। পুরো রুম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। রুমে তার বাবা, বোন আর তার ছবি। বেডের দুই পাশে দুটো টেবিল ল্যাম্প, এগুলোও হোয়াইট। বড় কাবার্ড, বেডের ওপরে সাইডে একটি সোফা, পাশের টেবিলে একটা টেলিফোন, সামনের টেবিলে আবিরের ল্যাপটপ। রুমের সাথে সুইমিং পুল, তার পাশে একটা ছোট্ট দোলনা আছে। রুমে সব সময় রজনীগন্ধা ফুল থাকে। পুরোনো দিনের গান তার খুব পছন্দ। এই রুমে কেউ একবার ঢুকলে চারিদিক দেখতেই অনেক সময় লাগবে, আর দেখলেই মন ভালো হয়ে যাবে। গম্ভীর মানুষ কিন্তু তার পছন্দ কত মার্জিত। রাত হয়েছে, রুমে লাবিবা বা আবির কেউ নেই। আরও এখানে কিভাবে আসলো এই ব্যাপার অজানা। এসে আরও ফ্রেশ হয়ে এসে মুগ্ধ হয়ে চাঁদ দেখছে। আবিরের রুম থেকে খুব সুন্দর চাঁদ দেখা যায়। আরও এক পলক চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদ দেখতে দেখতে আরও মনে বলতে লাগলো, চাঁদ তুমি চির সুন্দর, রূপের আলো ছড়াও, তোমার মুখের হাসি দিয়ে আমার স্বপ্ন ভরাও। পূর্ণিমা রাতে তোমার জোছনা সারা অঙ্গে মেখে, কল্পনা দিয়ে কল্পনা এঁকে কবিরা কবিতা লেখে। কি করছো মায়াবতী? মায়াবতী নামটি শুনে আরও পেছনে ফিরে তাকিয়ে দেখে আবির খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে আরুর মুখে আপনা আপনি তৃপ্তির হাসি ফুটে ওঠে। আপনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ না। যে সেবা করছো আর অসুস্থ নাকি আমি? বউ সেবা বলে কথা। বউ কথাটি শুনতেই আরুর শরীরে এক প্রকার শিহরণ বয়ে গেল। তবুও নিজেকে সামলে নিয়ে আরু বলল, বউ বউ কি? হাসপাতালে কি বলে রাখছো? সে তো তখন। পুরো কথা শেষ না করতেই আবির আরুর মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে, মায়াবতী, তোমার মায়ায় আমি অশ্রুসিক্ত। তুমি যে চাঁদের থেকেও বেশি সুন্দর। কিন্তু চাঁদেরও তো কলঙ্ক থাকে। আমি জানি, তোমার নেই। থাকতেও তো পারে। বাদ দাও তো এসব কথা। এই কেমন ঘুম তোমার? এত ঘন্টা ঘুমিয়ে থাকো, ক্ষুধা লাগে না? ঘুমালে আবার কারো ক্ষুধা লাগে নাকি? এভাবে তাকিয়ে দেখো না গো, তোমার এই দুটি চোখ যে আমাকে ঘায়ল করে দেয়। ডাক্তার হয়ে কি সব কবিদের মতো করছেন? খেয়েছেন আপনি? আর নীলা লাবিবা কই? নীলা চলে গেছে, আর লাবিবা পাশের রুমে খেয়ে রেস্ট নিচ্ছে। রান্না করেছে কে? তোমার সামনে যে বসে আছে সে করেছে। আপনি এত অবাক হচ্ছে কেন? একা মানুষ হয়েছে, সব পারে। কথাটি শুনে আরুর চোখের কোণে পানি চলে আসলো। আবির বুঝতে পেরে বলল, তোমার থেকে ভালো রান্না করতে পারি ম্যাম। তাই নাকি? তাহলে সারা জীবন আপনি রান্না করবেন। এক নিমিষে কথাগুলো বলে লজ্জায় পড়ে গেল আরু।
কি বলতে কি বলে ফেললো সে। আল্লাহ, উনি কি ভাববে? ইদানিং কি বলতে কি বলে নিজেও বুঝতে পারে না আরু। আবির আরুর দিকে তাকিয়ে আছে আর আরু লজ্জায় মাথা নিচু করে বসে আছে। সারা জীবন খাটানোর বুদ্ধি তোমার? ইয়ে মানে না মানে 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 না। আরুর কথা শুনে আবির মা যাওয়ার পর এই প্রথমবার অট্ট হাসি দিল। আসলে হাসলে কত সুন্দর লাগে আবিরকে। আরু এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখের পলকই পড়ছে না। মনে হচ্ছে একবার পলক পড়লে সেই সময়টা আবিরের হাসি মিস করবে আরু। আবির আরুর তাকিয়ে থাকা দেখে হাসি থামিয়ে দুষ্টুমি করে বলল, মায়াবতী, এভাবে দেখুন, প্রেমে পড়ে যাবে। আরুর লজ্জা মাখা মুখে আবিরের দিকে তাকালো, মনে মনে ভাবলো, প্রেমে পড়া কি বাকি আছে? কিন্তু আমার অতীত, রাহাত। এই সব ভাবতেই ভয়ে আবিরের হাত চেপে ধরলো আরু। আরু জানে রাহাত কি করতে পারে। আবির হঠাৎ আরুকে ভয় পাইতে দেখে ঘাবড়ে গেল। আবির আরুর হাতে হাত রেখে বলল, ভয় পাচ্ছে কেন? আমি তো আছি। কি যে একা একা ভাবো আর ভয় পাও কে জানে। চলো খেয়ে নে, খুদে আমার পেটে ইঁদুর ম্যারাথন দৌড় দিচ্ছে। আবিরের কথা শুনে আরু হেসে উঠল। তারপর আবির আরুকে খাইয়ে দিল। দুইজন খেয়ে একসাথে চাঁদ দেখলো, অনেক গল্প করলো। তারপর আরু লাবিবার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল। আবিরের ইচ্ছে করছে এই বাসায় আরুকে রেখে দিতে। আরু আশেপাশে থাকলে আবিরের মন সব সময় ভালো থাকে, নিজেকে সব থেকে বেশি সুখী মনে হয়। আবির আরুর ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। লুকিয়ে অনেক ছবি তুলেছে আবির, আরু বুঝতেও পারেনি। অপরদিকে কাব্য পেছনে তাকিয়ে দেখে মেঘ আর ইহান, ওরা 3 ভাই বেস্ট ফ্রেন্ড। কাব্য ওদের জড়িয়ে ধরে কান্না করে দিল। ওরা বুঝতে পারলো ব্যাপারটা। ওরা কাব্যকে বুঝলো সে তানিয়াকে ভালোবাসে, কিন্তু কাব্য তানিয়ার জীবনে জোর করে থাকতে চায় না। 3 ভাই আরুর সাথে কথা বললো, কিন্তু তানিয়ার ব্যাপারটা জানালো না। বোনের সাথে কথা বলে তাদের মন ভালো হয়ে গেল। তারপর 3 জন ঘুমাতে গেল। পরের দিন সকালবেলা তানিয়া রেডি হয়ে ফারিয়াকে ডাকতে যাচ্ছিল। ফারিয়া আরুকে ভিডিও কলে দিতে একটু দূরে গেছে। এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম। একটু দূরে যেতেই কেউ তানিয়ার হাত ধরে টেনে নিজের বক্ষ পিঞ্জরে আবদ্ধ করে নিল। তানিয়া ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল। তানিয়া এই পারফিউম চেনে, এটা কাব্য ইউজ করে। তার মানে কাব্য তাকে। আস্তে আস্তে চোখ খুলল তানিয়া। কাব্য ওর দিকে নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে। বাতাসে তানিয়ার চুল উঠছে। তানিয়া কাব্য একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। তানিয়া, তুই কি সত্যি ওই সাকিব না রাকিবকে ভালোবাসিস? তোর কি মজা মনে হচ্ছে কাব্য? চোখ নামিয়ে বলল তানিয়া, কারণ চোখে চোখ রেখে মিথ্যা বলা যায় না। তানিয়া চায় কাব্য তানিয়ার ভালোবাসা অনুভব করুক। এদিকে তাকা, চোখে চোখ রেখে বল। না, আমি তোকে মিথ্যা কেন বলবো? আজব তো। তাহলে চোখের দিকে তাকা আর বল তুই ওকে ভালোবাসিস। তানিয়া কিছু বলার আগেই রাকিব এসে তানিয়াকে কাব্যের থেকে ছাড়িয়ে নিল। কাব্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, ওর ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তানিয়া খুব বিরক্ত হলো রাকিবের ওপর, কিন্তু প্রকাশ করছে না। এটা কেমন ফ্রেন্ডশিপ? তুমি আমার জিএফকে এভাবে টাচ করলা কেন? কিসব বলছো রাকিব? কাব্য কোনো খারাপভাবে টাচ করেনি ওকে। তুমি চুপ করো, তোমাকে পরে দেখছি। আগে কাব্য আনসার দাও, কেন টাচ করলা? দেখো রাকিব, তোমার একদিনের জিএফ আর আমার ছোটবেলার ফ্রেন্ড। একদম ঠিক, তোমার ফ্রেন্ড কিন্তু আমার জিএফ, ওকে টাচ করার অধিকার জাস্ট আমার। কথাটা শুনে কাব্যের মেজাজ খুব খারাপ হলো। তানিয়াকে টাচ করবে রাকিব ভাবতেই কাব্যের রাকিবকে খুন করে ফেলতে ইচ্ছা করছে, কিন্তু তার কোনো অধিকার নেই তানিয়ার উপর। তানিয়া ওর উপর অধিকার খাটানোর কোনো রাস্তাই রাখেনি। কাব্য রাগ করে সামনে থেকে কাচের বোতলে একটা বাড়িতেই ভেঙে ফেললো। কাব্যের একটু হাতও কেটে গেছে, কিন্তু তাতে কাব্যের কোনো ভ্রুক্ষেপ নেই। কাব্য হন হন করে চলে গেল। এদিকে রাকিব তানিয়াকে যেতে দিচ্ছে না। আমাকে নাম্বার দাও না, আর ফ্রেন্ডের সাথে এসব ছি। মুখ সামনে কথা বলো রাকিব। রাখো তোমার কথা। বলেই তানিয়ার কোমরে রাকিব হাত রাখতেই তানিয়া রাকিবকে একটা থাপ্পড় দিল। বেয়াদব ছেলে, তোর সাহস কিভাবে হয় আমার কোমরে হাত দেওয়ার? ও, আমি দিলে দোষ আর কাব্য দিলে মজা, তাই না? ছি রাকিব, কি মাইন্ড তোমার? একে তো দোষ করছো, আবার আমাকে বাজে কথা বলছো। তোমার প্রপোজাল একসেপ্ট করেছি জাস্ট কাব্যকে বোঝানোর জন্য। আমি ওর জীবনে কি, এটা না করলে ও বুঝতো না, ফিল করতোও না। আমার সাথে নাটক, দাঁড়াও। এইটুকু বলে তানিয়ার গায়ে হাত দিয়ে গেলেই কাব্য ওর হাত ধরে ফেলে আর খুব মারে। রাগে ওর চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখে আগুন জ্বলছে। ওকে তানিয়াও থামাতে পারছে না।
তানিয়া ওকে কন্ট্রোল করতে না পেরে মেয়ে ইহান ফারিহাকে ডেকে আনলো। কাব্যর ভাই বোনদের কাছে দুর্বল, ওরা ঘটনা শুনে দৌড়ে আসে, কাব্যকে থামালো। আর একটু মারলে রাকিব মরেই যেত। কাব্য আসলে ওর ফোন এখানে ফেলে গিয়েছিল, সেটা নিতে পেছন থেকে এসে সব শুনে ফেলে। তানিয়ার ওপরেও ওর খুব রাগ হচ্ছে, তাকে বলতে পারতো এসব নাটক কেন করলো, এটা ভেবে তার রাগ হচ্ছে। কাব্য তানিয়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে শার্টের কলার ঠিক করে চলে গেল ওখান থেকে। সবাই ডাকলেও ফিরে তাকায়নি, সোজা গাড়ি নিয়ে কই যেন গেল। রাকিবকে ওর ফ্রেন্ডসরা নিয়ে গিয়েছে হসপিটালে। মেঘেরা ট্রিটমেন্টের টাকা দিয়ে দিয়েছে। তানিয়া কান্না করছে, কি করতে চাইলো আর কি থেকে কি হয়ে গেল। কাব্য যদি তাকে ভুল বুঝে দূরে চলে যায়, এটা ভাবতেই তানিয়ার কান্না থামছে না। ফারিহা তানিয়াকে শান্ত করার চেষ্টা করছে। মেয়ে ইহান কাব্যকে খুঁজতে গেল, কাব্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তানিয়ার কান্নাও থামছে না। সবাই মিলে তানিয়াকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তানিয়া মানছে না। তানিয়া এমন একটা প্ল্যানিং না করলে আজ এমন হতো না। কাব্য যদি কোনো বিপদে পড়ে, কথাটা ভাবতেই তানিয়ার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সব আমার জন্য হয়েছে। না আপু, তোমার কোনো দোষ নেই, কিন্তু ভাইয়া তোমায় এমনই ভালোবাসে, এসব করে অনুভূতি বোঝানোর উল্টাটা ভুল ছিল আসলে। ঠিক বলেছিস। তানিয়ার কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে। মেঘ ইহান সব জায়গায় দেখেছে, কিন্তু কোথাও নেই কাব্য। নতুন জায়গা, বেশি কিছু চেনেও না, কী করবে কিছুই বুঝতে পারছে না। সেই সময় আরুর কল আসলো। মেঘ ইহান চাচ্ছে না আরও কিছু জানুক, জানলেই আবার টেনশন করবে। এমন হতে পারে চলেও আসবে। আরও তার ভাইদের খুব ভালোবাসে, তাদের বিপদে সবার আগে আরও আসবে, সেটা তিন ভাই জানে। ভাই বোনের সম্পর্ক সবচেয়ে মধুর হয়, তাদের মাঝে যেমন ঝগড়া থাকবে, আবার তেমনি ভালোবাসাও থাকবে। আরুর কল রিসিভ করতেই আরু বলল, কেমন আছো ভাইয়া? সকালে উঠে কোনো কল দাওনি কেন? আমার কেমন যেন লাগছে, এর জন্য কল দিলাম নিজেই। এখানে সব ঠিক আছে তো? আরুর কথা শুনে ঘাবড়ে গেল মেঘ। এই মেয়ে সব সময় আগে থেকে বুঝে যায় কিছু হলে, কিভাবে যে বোঝে। এখন কি বলবে ওকে? আরও মেঘের নীরবতা দেখে আবার নিজেই বলল, কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? আর কাবু ভাইয়া কই? ভাইয়াকে আমি আগে কল দিয়েছিলাম, কিন্তু ভাইয়ার ফোন অফ। ইহান ভাইয়াও তো কল রিসিভ করছে না, ব্যাপারটা কি বলো তো? ভাইয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ বল, আসলে সবাই ঘুমাচ্ছে। মিথ্যে বলছো কেন? মানে? পাশে ফারিহা আর তানিয়া আপু আছে। তানিয়া আপু কাব্য ভাইয়াকে নিয়ে কি যেন বলছে, আর কান্না করছে কেন? কি লুকাচ্ছ তোমরা? কি হয়েছে ভাইয়ার? না মানে? ভাইয়া বলো আমায়, কি হয়েছে কাব্য ভাইয়ার? মেঘ বুঝে গেছে এই মেয়ে শুনেই ছাড়বে। ইস, কেন যে দূরে গিয়ে দাঁড়ালাম না। আবার চুপ করে আছো, আমার টেনশন হচ্ছে, বলো। তারপরই মেঘ আরুকে সব খুলে পড়ল। আরু তো শুনেই কান্না শুরু করে দিয়েছে। কই তার ভাইয়া, এখন কি করবে? তারপর নেটওয়ার্ক প্রবলেমের জন্য মেঘের কলটা কেটে যায়। আসলে ওখানে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, এজন্য একদম নেটওয়ার্ক পাচ্ছে না। এদিকে আরুর কান্নাই থামছে না, সে আর এখানে থাকতে পারছে না, তাকে ওখানে যেতে হবে। লাবিবা উঠে সব শুনে সেও খুব ভয় পেয়েছে। অচেনা জায়গা, আবার ওই ছেলে ভাইয়ার কোনো ক্ষতি করলে। হাজারটা খারাপ চিন্তা মাথায় ঘুরছে। বিপদের সময় খারাপ চিন্তাই আগে মাথায় আসে। লাবিবা বলল আবিরকে সব বলতে, আরও সেটাই ভাবলো। আরও দৌড়ে আবিরের রুমে গেল, গিয়ে দেখে আবির এখনও ঘুমাচ্ছে। আসলে তাকে হাই পাওয়ারের ওষুধ খেতে হয়, এজন্য ঘুম বেশি পায় তার। আরও গিয়ে আবিরের শরীরে হাত রাখতেই আবির চোখ বন্ধ অবস্থায় বলল, আরও কিছুটা অবাক হলো, কারণ আরও এখনও আবিরকে ডাকেনি। স্পর্শে কিভাবে চিনতে পারে? আরও একবার ডাকলো, আবির ভাইয়া। বলো আরু। চোখ বন্ধ এখনও আবিরের। উঠুন, আমাদের সিলেটে যেতে হবে। কেন? এবার অবাক দৃষ্টিতে তাকালো আবির। কাব্য ভাইয়া। আর কিছু বলতে পারলো না আরও কান্নার জন্য। আরু কান্না করছে কেন? কি হয়েছে কাব্যের? এখানে বসো। আরও বাধ্য মেয়ের মতো আবিরের পাশে বসলো। আবির ওর হাত নিজের হাতে নিয়ে বলল, এখন বলো কি হয়েছে। হাত ধরার পর আরও একটু শান্ত হলো। কেমন যেন লাগছে তার, মনে হচ্ছে একটা ভরসার হাত পেয়েছে। আরও সবটা বলল আবিরকে। বলে আবিরের বুকে মাথা দিয়ে কাঁদছে আরও। তার এই মুহূর্তে এখন ভরসার মানুষ দরকার, আর সে আর অন্য কেউ না, আবির। বাসায় কিছু জানানো যাবে না, তার বাবা খুব অসুস্থ হয়ে পড়বে। আবির আরুকে একটু সান্ত্বনা দিয়ে বলল তাড়াতাড়ি রেডি হতে। লাবিবা কেউ যেন সাথে নেয়, আর আবিরও রেডি হয়ে নিচে যাচ্ছে। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। আরও আবির সামনের সিটে, আবির নিজেই ড্রাইভ করছে, লাবিবা পেছনের সিটে।
আরও বারবার মেঘ, ইহান, কাব্য, তানিয়া, ফারিহার ফোন ট্রাই করছে, কিন্তু কাউকেই ফোনে পাচ্ছে না, সব ফোন অফ দেখাচ্ছে। টেনশানে আরুর হাত পা ঠান্ডা হয়ে আসছে। আরুর এমন অবস্থা দেখে আবিরের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রিয় মানুষের কষ্ট কেউই সহ্য করতে পারে না। আবির আরুর হাত নিজের হাতের মধ্যে নিয়ে ড্রাইভ করছে। লাবিবা মনে মনে ভাবছে আরও লাকি যে আবির ভাইয়ার মতো একজনকে পেয়েছে। যদিও কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি, কিন্তু লাবিবা বুঝতে পারে দুইজন দুজনের প্রতি দুর্বল। দুইজনের চোখেই দুইজনের প্রতি ভালোবাসা দেখেছে লাবিবা। চোখ কখনো মিথ্যা বলে না। লাবিবা ভাবে ওর রাজকুমার কই। আবিরের হাত ধরার পর আরও একটু শান্ত হয়ে গেল। কান্না করতে করতে শরীর নিস্তেজ হয়ে গেছে তার। কখন যে আবিরের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আর সকাল থেকে না খেয়ে আছে সবাই। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, আবির রাস্তাও চিনতে পারছে না। আশেপাশে থাকার জন্য হোটেল বাসা কিছুই নেই। আগে খাবার কিনতে হবে, মেয়েদের অবস্থা খারাপ। আবিরের অভ্যাস আছে, ডিউটি করতে গিয়ে কতদিন না খেয়ে থেকেছে তার ঠিক নেই, কিন্তু আরও লাবিবা ওদের তো অভ্যাস নেই। আবির আরুর মাথা সিটের সাথে রেখে লাবিবাকে বলে গেল আরুকে দেখতে। আবির খাবার নিয়ে আসবে। সামনে একটা দোকান আছে, খুব সম্ভবত এটা কোনো গ্রাম। আল্লাহ জানে কই চলে এসেছে। আবির দোকানে গিয়ে কিছু খাবার কিনলো। যদিও আবিরের কাছে এইসব খাবার স্বাস্থ্যকর মনে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। সকালে আরুকে অনেকবার বলেও খাবার কিনতে পারেনি আবির। তখন কিনলে এখন এসব কিনতে হতো না। আবির ওখানে থাকার কোনো জায়গার খোঁজ করলে জানতে পারে এখানে কোথাও হোটেল নেই, তবে তার বাসায় রাতে থাকতে পারে। মানুষটা খুব ভালো। আবিরও রাজি হয়ে গেল। কথা বলেই আবির বুঝতে পারলো উনি খুবই ভালো মানুষ। এখানে থাকা ছাড়া উপায়ও নেই, রাতে ড্রাইভ করতে পারবে না এই বৃষ্টির মাঝে। আবির গাড়িতে গিয়ে লাবিবাকে নামতে বলল। বৃষ্টি একটু থেমেছে, সামনেই ওই আঙ্কেলের বাসা, কিন্তু গাড়ি এখানেই রাখতে হবে। আবির আরুকে অনেকবার ডাকলো, কিন্তু আরুর কোনো সারা শব্দ নাই। খুব টায়ার্ড আরু। আবির বুঝতে পারলো ওকে ডেকে লাভ নেই, উঠবে না। লাবিবা বলল আরুকে কোলে করে নামাতে। আবিরও রাজি হয়ে গেল, কারণ আবারও বৃষ্টি নামলে যাওয়া মুশকিল হবে। আবির লাবিবাকে খাবার দিয়ে আরুকে কোলে নিল। আরও ঘুমের ঘোরে আবিরের গলা জড়িয়ে ধরল। আবির এতে মুচকি হাসলো। ওদের এই অবস্থায় দেখে ফেললো গ্রামের মোড়ল। উনি খুব কড়া একজন মানুষ। উনি মেয়ে ছেলের মেলামেশা একদম পছন্দ করে না। শহরে এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। কেউ তো মারা গেলেও আপনজন ছাড়া কেউ খোঁজ রাখে না, কিন্তু গ্রামে এসব ব্যাপারকে অনেক বড় করে দেখা হয়। ওরা বাসায় গিয়ে বসতেই মোড়ল আসলো। আরও এখনও ঘুমাচ্ছে। বাসার আন্টিও অনেক ভালো। তাদের একটা ছেলে আর একটা মেয়ে আছে। ছেলেটির বয়স আনুমানিক 17 আর মেয়েটির বয়স 14। অভাবের সংসার তাদের। আবির মনে মনে ভাবলো তাদের সাহায্য করবে। তাদের খুব ভালোভাবে আপ্যায়ন করা হলো। আরও ঘুমাচ্ছে, তার ওঠারই নাম নেই। আন্টি তাদের খেতে দিবে, এজন্য আবির আরুকে ডেকে উঠালো। অনেকক্ষণ ঘুমানোর ফলে আরু উঠলো। উঠে সব শুনে সে ফ্রেশ হয়ে খেয়ে নিল। ওরা খেয়ে উঠতেই খবর আসলো মোড়ল তাদের ডেকে পাঠিয়েছে। সবাই তো অবাক, তবু ওরা গেল না। গিয়ে তো উপায় নেই, সবাই গেল। মোড়লকে সবাই খুব ভয় পায়। আবির আরু লাবিবা যাওয়ার পর তাদের জিজ্ঞাসা করা হলো তাদের সম্পর্ক কী। আবির খুব সাধারণভাবে বলল তারা রিলেটিভস। যে মেয়েটাকে কোলে করে নিয়ে এসেছো সে তোমার স্ত্রী না? আবিরকে আরও না বলতে বলল। সে চায় না মিথ্যা পরিচয় দিতে, কিন্তু এই সত্য তাদের জন্য যে কী বই আনতে চলেছে তারা এটা জানে না। না। ও, তাহলে অত ঘনিষ্ঠ অবস্থায় কেন? এটা সিম্পল একটা ব্যাপার। আমাদের কাছে না, আমাদের এখানে ওসব নষ্টামি। তোমাদের পবিত্র হতে হবে। তোমরা আমাদের নিয়ম ভাঙতে পারো না। তোমাদের এখনই বিয়ে করতে হবে, না হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটাই হলো এখানকার নিয়ম। আজব নিয়ম তো, আমরা এসব নিয়ম কেন মানবো? এইটা না মেনে এখান থেকে বের হতে পারবে না। আবির বলল বিপদে। আরুর খুব ভয় করছে। কি করবে এখন ওরা? আরুর অতীত, রাহাত এসবের কিছুই জানে না আবির। আরও আবিরকে না জানিয়ে কিভাবে? আরও কিছুই বুঝতে পারছে না কি করবে। ভাইয়া জানলে কি বলবে? আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে আমায় তুমি? আবিরের খুব একটা খারাপ লাগছে না, কারণ আবির মনে মনে আরুকেই চায়, কিন্তু সে তার বাবার অনুমতি ছাড়া কিভাবে বিয়ে করবে? তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাও, কি করবা? আরও আবির দুজনের দিকে তাকিয়ে আছে। আরুর চোখে পানি। আবির ভাবলো আরও বুঝি তাকে একটু পছন্দ করে না, এই জন্য কান্না করছে, উত্তরও দিচ্ছে না। এজন্য আবির বলল, আরও হতে চায় না বিয়ে করতে। আমি আরোকে জোর করে বিয়ে করতে চাই না। আপনি আমাকে মৃত্যুদণ্ড দিন।
আরও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির এত ভালো কেন? কিছু না ভেবে, এত সাকসেসফুল একজন মানুষ নিজের কথা না ভেবে এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আরুর জন্য যে আবিরের বিপদ হতে পারে, জেনে শুনে কিভাবে আবিরকে বিপদের মুখে ফেলবে আরু? কোথাও না কোথাও আরুও তো আবিরের জন্য অন্যরকম কিছু ফিল করে। কি করবে আরু? হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ। কী করা উচিত ভেবে পাচ্ছে না। আবির আরুর দিকে তাকিয়ে আছে। আবির ভাবতো আরু তার জন্য কিছু ফিল করে, কিন্তু আজ সেই ভুল প্রমাণিত হলো। আবির খুব করে চাইছে আরু রাজি হয়ে যাক, আবিরকে সে বিশ্বাস করতে পারে। আরু এখনও মাথা নিচু করে কান্না করছে। আবির কিছুক্ষণ দেখে মনে মনে বলল, থাক মায়াবতী, জোরপূর্বক আমার সাথে সম্পর্কে জড়াতে হবে না। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি না হয় চলে যাই, ভালো থেকো তুমি, কিন্তু বিশ্বাস করে দেখতে পারতে। এসব ভেবে মোড়লকে বলল, আমি রেডি। কিভাবে মৃত্যুদণ্ড দিবেন দিন। আবিরের এই মুহূর্তে তার বাবার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই। সন্তানরা বিপদে পড়লে যেমন বাবা মা আগে সেটা অনুভব করতে পারে, তেমনি সন্তানরাও বিপদে পড়লে সবার আগে বাবা মার কথা মনে পড়ে, তাদের চেহারায় চোখে ভাসে। আবির এগিয়ে যাচ্ছে আর আরও ফিল করছে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হারাচ্ছে। আরুর জন্য আবির কী না করেছে, তার জীবন বাঁচিয়েছে, তার কত খেয়াল রাখে, আর আজ তো তার জন্যই এই বিপদে আবির। এসবের চেয়েও মুখ্য কারণ তার মনের গহীনের সূক্ষ্ম অনুভূতি, যা শুধুমাত্র আবিরের জন্য। যখন আবিরের দিকে মোড়ল আসছে ঠিক তখন আরু বলল, ওনাকে কিছু করবেন না প্লিজ, আমি বিয়েতে রাজি, আমি ওনাকে ভালোবাসি। আবির যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আরু তাকে ভালোবাসে, এই কথাটা ভাবতেই যেন আবিরের মুখে হাসি ফুটে উঠল। আবির যেন সব পেয়ে গেছে, এতটা সুখ অনুভব করছে সে। আরু চোখ বন্ধ করে কথাগুলো বলছিল, কিন্তু সে তো ভালোবাসে কথাটা বলতে চায়নি। তার মুখ দিয়ে কীভাবে বের হলো এটা? আরুর যেন নিজের উপর নিজেরই কন্ট্রোল নেই এখন। আরও অবাক নিজের কাছে। তার মানে কি সত্যি আরু আবিরকে ভালোবাসে? আরও এসব ভাবতেই রাবিবা এসেকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তোমরা দুজন দুজনকে ভালোবাসো। আমি তোমাদের চোখে একে অপরের প্রতি ভালোবাসা দেখেছি। তোমাদের আল্লাহ আগে থেকে ঠিক করে রেখেছে স্বামী স্ত্রী হিসাবে। আমার খুব খুশি তোমাদের জন্য। আমি শিওর ভাইয়ারাও খুব খুশি হবে। এত ভালো ছেলে কই পাবে যে তার বোনকে জীবনের থেকেও বেশি ভালোবাসে? তোমরা অনেক সুখী হবে দেখো। আরও আবির দুইজন দুজনের দিকে তাকিয়ে আছে। আবির তো খুব খুশি, কিন্তু আরও যেন খুশি হয়েও খুশি হতে পারছে না। রাহাত যে নিজের মাকে যদি আবিরের কোনো ক্ষতি করে, ভয়ে আরও আবিরের হাত ধরে ফেললো। আবির ওর হাত ধরে শক্ত করে বলল, বিশ্বাস রাখো আরো, কখনো কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি তোমাকে কখনোই ছাড়ব না, সিচুয়েশন যেমনই হোক। আরও যেন এবার সাহস পেল। আর মনে মনে ভাবলো, যা হবার হবে, আমি নিজের জীবন দিয়েও হলো আবিরকে রক্ষা করব। রাহাত যে পাপ করেছে তার জন্য ও ভয় পাবে, আমি না। আর আকাশ তো দিব্যি ভালো আছে, ও তো আমাকে কখনো ভালোবাসেনি। বাসলে এভাবে আমাকে ভুল বুঝিয়ে একদিনই অন্য মেয়ের সাথে জড়াতো না। আরও রিল্যাক্স, আল্লাহ আগে থেকে স্বামী স্ত্রী ঠিক করে রাখেন, আল্লাহর ইচ্ছাই সব হচ্ছে। কিন্তু আবিরকে জানানো উচিত, আমার আবির সাথে কিছু কথা আছে বিয়ের আগে। কি কথা আরো? এনিথিং রং? না, আপনাকে আমার অতীত সম্পর্কে কিছু জানানোর আছে। কেমন আছে তোমার অতীতে? না মানে আমি আসলে যা বলার বিয়ের পর বলবা। এক্ষুনি বলি, ওনার জানা দরকার। আবির আরুর হাত ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমার অতীত কেনা। তোমার অতীত যাই হোক, প্রমিস করো তুমি আজ এখন থেকে নিজের অতীতকে ভুলে আমাকে মেনে নিয়ে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ ঠিক করবে। আরও আবিরের কথায় অবাক না হয়ে পারল না। আকাশ কিছু না জেনে জাস্ট শুনে ওকে ছেড়ে চলে গেছে, আর আবির কিছু না জেনেও এত বিশ্বাস। আসলেই জীবনে বিশ্বাসটা অত্যন্ত জরুরি। বিশ্বাস থাকলে সব সম্ভব। কথায় আছে, বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন। আরও আবিরকে বলল সে সব ভুলে নতুন করে শুরু করবে আবিরের হাত ধরে, কখনো ছাড়বে না এই হাত। সবাই খুশি মনে কাজে ডেকে আনলো। বলো মা, তুমি কি আবির চৌধুরী সাহেবকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছো? নিলে বলো মা কবুল। আরও এবার হেসেই বলল, কবুল কবুল কবুল। তুমি কি আরুষিকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছো? নিলে বলো বাবা কবুল। আবির আরুর দিকে তাকিয়ে বলল, কবুল কবুল কবুল। সবাই একসাথে বলল, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হলো। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। আবির আরুর দিকে তাকিয়ে আছে।
আবিরের সাথে আরুর চোখে চোখ পড়তেই আরু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল, কিন্তু আরুর মনে ভয় রয়েই গেছে। যে নিজের মাকে ছাড়েনি সে কি আরু আবিরকে ছাড়বে? ভাইয়া, বাবা, মাই বা কিভাবে নেবে ব্যাপারটা? আবিরের বাবাকে মেনে নেবে? সব কিছু খুব ভাবাচ্ছে আরুকে। মায়াবতী, আমি সাথে থাকতেই কার ভাবনা মগ্ন আপনি? আবিরের কথায় আরু আবিরের দিকে তাকিয়ে বলল, কখনো অবিশ্বাস করবেন না, বিশ্বাস রাখবেন, শেষটা সুন্দর হবে। আবির মুচকি হাসি দিয়ে বলল, কথা দিলাম, শুধু তুমি পাশে থাকো। সারা জীবন থাকবো আবির ভাইয়া। দুষ্টুমি করে ভাইয়া বলল। আরু আবির তো খেপে গেছে। আমি তোমার ভাইয়া? রেগে বলল আবির। তো কি? ওকে যাও, আমি তাহলে চাই। যান। আবির উঠে গিয়ে আবারও ফিরে গিয়ে বলল, এত সহজে তোমার ছাড়ছে না মায়াবতী। আর ভাই বললে প্রবলেম নেই, আমারই ভালো। যারা আমাকে পছন্দ করে তাদের বোঝানো যাবে যে আমি সিঙ্গেল। বলেই দুষ্টু হাসি দিল আবির। আরো ভেঙচি কেটে বলল, সবাইকে বলে দিব আমি আপনার। আমার কি? কিছু না। লজ্জা মিশ্রিত মুখে বলল আরু। ওদের কথার মাঝে মোড়ল বলল, তোমরা সবাই চাও, আমি ওদের দুজনের সাথে কিছু কথা বলতে চাই। সবাই ওনার আদেশ মেনে চলে গেল। আমার এমন নিয়ম করার কারণ আছে। কি কারণ? আবির বলল। একটা দীর্ঘশ্বাস ফেলে মোড়ল বলতে শুরু করলো, আগে এখানে এমন কোনো নিয়ম ছিল না, সবাই সবার সাথে মিশতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই মিশা আমার মেয়ের জীবনটা কেড়ে নিল। মোড়লের চোখে পানি। আবির আরু দুজনেই মোড়লের দিকে তাকিয়ে আছে। সেদিন এমনই বৃষ্টি ছিল, মেয়েটা আমার এই মেয়ের বয়সী ছিল। একজন অচেনা ছেলে এসেছিল ঢাকা থেকে, আটকে গিয়েছিল। আমার মেয়েটাকে সাহায্য করতে গিয়েছিল, কিন্তু বাবা, ওই ছেলে আর বন্ধুরা মিলে আমার মেয়েকে সারারাত অত্যাচার করে মেরে ফেলে। তোমা, আমি সেদিন বাসায় ছিলাম না, থাকলে হয়তো এমন হতো না। একমাত্র মেয়ে ছিল আমার। বলেই কান্নায় ভেঙে পড়লেন উনি। ছেলেদের নাকি কাঁদতে নেই, আর আজ মোড়লের মতো একজন মানুষকে কাঁদতে দেখে আবিরও কেঁদে ফেললো। আরও তো ঘটনা শুনে আবিরকে জড়িয়ে ধরে কান্না করছে। কিছুক্ষণ সবাই চুপ থাকার পর মোড়ল আবারও বললেন, মেয়েটা আমার কাছে লাল কালারের একটা জামা চেয়েছিল। আমি সকালে জামা নিয়ে ফিরে দেখি আমার মেয়েটা সারা শরীর রক্তে লাল হয়ে আছে। মেয়েটা দিকে তাকানো যাচ্ছে না, ওর একটা কাপড়ের সুতো দিয়ে ঢেকে রেখে যায়নি বাবা। আমার মেয়েটাকে চুরি ধরে অনেক কেঁদেছিলাম। আমার বউটা মেয়েটা মারার পর স্ট্রোক করে মারা যায়। আমি একা হয়ে যাই, আমি পুলিশের কাছেও যাই, কিন্তু ছেলেগুলো খুব বড়লোকের ছেলে ছিল, পুলিশকে কিনে নিয়েছিল। বিচার পাইনি বাবা। তখন থেকে আমি এভাবে কাউকে দেখলে আমার মেয়েটার কথা মনে পড়ে খুব কষ্ট হয়। কি দোষ করেছিল আমার মেয়েটা? বলেই জোরে কান্না করলেন মোড়ল সাহেব। আর ওনার কাছে গিয়ে বলল, আরও আজ থেকে আপনার মেয়ে, কখনো ভাববেন না আপনি একা, আমি আবির আছি। আবির ওনাকে বললেন তারা ওদের শাস্তি দেবে, দেশে এমন অনেক হচ্ছে, টাকা থাকলে এসব কেস ক্লোজ। কিন্তু আবির আরও কথা দিল তারা ওদের শাস্তি দেবে। আরও আবির ওদের পরিচয় জানাবে তার আগেই লাবিবা এসে যা বলল সেটা শুনে আরও সেন্সলেস হয়ে গেল। আরুকে কোলে নিয়ে আবির রুমে গেল। চোখে মুখে পানি দিতেই আরও চোখ মেলে তাকালো। আরও উঠেই বিচলিত হয়ে আবিরকে বলল সে কাব্যের কাছে যেতে চায়। আবির ওকে জড়িয়ে ধরে বলল, শান্ত হও আরু, আমি তো আছি, কাব্যের কিচ্ছু হবে না। আর হসপিটাল কাছে এখান থেকে, এখনই যাব। আরু আবিরকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। আবির আরুর আলতো করে চোখের পানি মুছে দিয়ে বলল, আমার বউ হবে স্ট্রং, আমার আরও তো ইজিলি ভেঙে পড়া মেয়ে না। মায়াবতী, তোমার চোখের পানির অনেক মূল্য, এইভাবে এই পানি ছড়তে দিও না। আরও আবিরের কথা একটু শান্ত হলো, কিন্তু মন তো মানে না। ভাই বোনের সম্পর্কই অন্যরকম। ভাইয়ের বিপদে যে বোনের মন কাঁদবেই। আসলে তখন লাবিবা একটু অন্যদিকে গিয়ে দেখছিল নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। নেটওয়ার্ক পেতেই ফারিহার কল আসলো। আরুর ফোন লাবিবার কাছে ছিল। ফারিহা কল দিয়ে কান্না করতে করতে বলল কাব্যকে পাওয়া গেছে, কিন্তু কাব্য ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে আর অবস্থা ভালো না, তারা যেন তাড়াতাড়ি চলে আসে। লাবিবা দৌড়ে এসে কথাটা বলতে আরও সেন্সলেস হয়ে যায়। তারপর এর ঘটনা আমাদের জানা। যেহেতু বিয়েটা খুব তাড়াতাড়ি হয়েছে এজন্য ওদের ড্রেস চেঞ্জ হয়নি। আবির সবার থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর আবির আর লাবিবা হসপিটালে যায়। আরও গিয়ে দেখে কাব্যকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আবির যেতেই সবাই তাকে চিনতে পারে। আবির বলে সে নিজে অপারেশন করতে চায়। আরও নিশ্চিন্ত হলো একটু, কারণ আবির একজন সাকসেসফুল ডক্টর আর আবির আছে মানে নিজের বেস্টটাই ট্রাই করবে।
আবির যাওয়ার সময় আরুর হাত ধরে বলে আরও যেন আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব না। আবির নিজেও দুরাকত নফল নামাজ পড়ে অপারেশন থিয়েটারে ঢোকে। আবির আরুর কপালে এই ভালোবাসার পরশ দিয়ে গেল। এতে আরও অনেকটা শান্তি পেল। টেনশনে সবাই এই জন্য আরু আবিরের ব্যাপারটা খেয়াল করেনি কেউ। সবাই নামাজ পড়ে দোয়া করছে। 2 ঘন্টা হয়ে গেল, এখনও অপারেশন শেষ হয়নি। ফারিহা তানিয়াকে সামলাচ্ছে। আরু আর ইহান একপাশে বসে আছে। আরু ইহানকে জড়িয়ে ধরে কাঁদছে, ইহানও কাঁদছে। তবুও বড় ভাই হিসেবে তাকে শক্ত থাকতে হবে, নয়তো ছোট বোনদের সামলানো যাবে না। অপরদিকে মেঘ একা দাঁড়িয়ে কান্না করছে। লাবিবা অনেকক্ষণ থেকে মেঘের কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। যদি মেঘ বকে, তবুও সাহস করে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো লাবিবা। তারপর মেঘের হাতের ওপর হাত রেখে বলল, মেঘ, তুমি কান্না করো না প্লিজ। কাব্য ভাইয়া ঠিক হয়ে যাবে, দেখো আবির ভাইয়াও আছে, উনি নিজের বেস্ট ট্রাই করবে। আল্লাহকে ডাকো। এইসব বলতেই মেঘ ওকে জোরে ধরে জোরে কান্না করে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে লাবিবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তবে লাবিবা বাধা দিল না। এখন মেঘের করাও সাপোর্ট খুব দরকার। বিপদের সময় সবাই একটা নিরাপদ আশ্রয় খোঁজে, যেখানে নিজেকে প্রকাশ করতে পারবে, যে একান্ত নিজের মানুষ হবে। ছেলেরা নাকি শুধু মা আর প্রিয় মানুষটির সামনেই বাচ্চাদের মতো কান্না করে। মেঘও তার ব্যতিক্রম না। লাবিবা মেঘকে সান্ত্বনা দিচ্ছে। কে বলবে সারাক্ষণ ঝগড়া করা মানুষ দুটো একে অপরের নিরাপদ আশ্রয় হবে, এত আপন হবে। একটু পর আবির অপারেশন থিয়েটার থেকে বের হলো। আরও দৌড়ে আবিরের কাছে গিয়ে বলল, আবির ভাইয়া কেমন আছে? ভাইয়া ঠিক আছে তো? বেশি ক্ষতি হয়নি তো ভাইয়ার, তাই না? রিল্যাক্স আরু। বলেই আরুকে জড়িয়ে ধরল। কাব্য এখন বিপদমুক্ত। কিন্তু কিন্তু কি আবির? ভাইয়ার কি হয়েছে আবির ভাইয়া? তানিয়া কিছু বলতে পারছে না, তার হেঁচকি উঠে গেছে। ফারিহা তানিয়াকে ধরে আছে। এতক্ষণে মেঘ ও লাবিবা ও এগিয়ে এসেছে। কি হলো ভাইয়া, কিছু বলুন। কান্না কাটতে করতে বলল মেঘ। শান্ত হও তোমরা, আমার কথা ঠান্ডা মাথায় শোনো। কাব্যের পায়ে একটু প্রবলেম হয়েছে। বর্তমানে কাব্য হাঁটতে পারবে না। কাব্যর বেড রেস্ট দরকার। তোমরা কাব্যের সামনে কোনো কান্না করবে না বা ইমোশনাল কোনো কথা বলবে না। একটা মানুষের মানসিক শান্তি খুবই প্রয়োজন। মানসিকভাবে সুস্থ থাকলে রোগী তাড়াতাড়ি শারীরিকভাবেই সুস্থ হয়ে যায়। কারো কান্না থামছে না। বাবা মা জানলে কি করবে, সবাই এটাই ভাবছে। বাবা মা জানলে কি বলবে? জানাতে তো হবে, কিন্তু রাজশাহী গিয়ে জানাও। এত দূর বাবা মাকে না ডাকাই ভালো। ভাইয়া একদম ঠিক বলছে। আমরা কখন দেখা করতে পারবো ভাইয়া? সেন্স আসলে দেখা করতে পারবে। সবাই আবিরের কথায় আশ্বস্ত হলো। সবার জন্য খাবার নিয়ে আসলো আবির ও লাবিবা। ওরা দুজন সবাইকে খাওয়ালো। কেউ খেতে চাইছিল না, কিন্তু সুস্থ থাকার জন্য খেতে হবেই। এমনিতেই মাঝে একদিন কারো খাওয়া ঘুম হয়নি। আরও এখনও তানিয়ার সাথে কথা বলেনি। খুব রাগ হচ্ছে তার। আবির আরুকে নিজে খাইয়ে দিল, নিজেও একটু খেয়ে নিল। সবাই আরু আবিরকে দেখছে। একসময় ফারিহা বলেই উঠল, আবির ভাইয়া কি আরুকে ভালোবাসে? বুঝতে পারছি না রে, কেমন কেমন যেন লাগছে। আগে তেমন ছিল না, আসার পর থেকে দেখছি। লাবিবা হাসছে। ওর হাসা দেখে সবাই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি তো ওদের সাথে ছিলে, ব্যাপার কি লাবিবা, আমাদের বলো। তোমাকে কেন বললো? দেখো এমনি মাথা ঠিক নেই, ঝগড়া না করে বলো। হ্যাঁ প্লিজ বলো। ফারিহা ও ইহান বলল, ওকে বলছি, জাস্ট তোমাদের কথাতেই বলছি, মেঘের জন্য না। মেঘ তো রাগে ফুসছে। তারপর লাবিবা সবটা বলল। সবাই অবাক। আবির আরুর জন্য মৃত্যুদণ্ড মেনে নিতে চেয়েছিল। এতটা ভালোবাসে আরুকে। সবাই খুব খুশি, কারণ আরও যে খারাপ সময় কাটিয়ে উঠলো তার পেছনে সব ক্রেডিট আবিরের। আর আবির যতটা আরুকে ভালোবাসে তেমন আকাশ কখনো বাসেনি। সবাই খুব খুশি। আবিরের কেয়ার দেখেছে ওরা দূর থেকে। সবাই শান্তি পেল এটা ভেবে যে আরও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। কিন্তু বাসার সবাই কীভাবে নেবে, আর কাব্য ভাইয়াই বা কীভাবে নেবে, এটা এখন চিন্তার বিষয়। এটাই আকাশ কি হারলো নিজের জানে না। যাই হোক, আমাদের বোন সঠিক মানুষ পেয়েছে, এইটাই শান্তির। আকাশ মানে? আচ্ছা, এই আকাশ কি? লাবিবা ওর কাজিনের বিএফের পিক দেখালো সবাইকে। সবাই তো অবাক। ফারিহা ব্যতীত সবাই অবাক, কারণ ফারিহা জানতো। লাবিবা সবটা শুনে বলল, আমার কাজিন তাহলে ভুল মানুষকে চুজ করেছে, আর আরুকে যখন মেয়ে হিসেব বলেছে। মেঘ ইহান তো রেগে গেছে। সাহস কি করে হয় আকাশের ওদের বোন সম্পর্কে এসব বলার? লাবিবা আগে জানতো না এই আরুই সেই আরু, কিন্তু লাবিবা মিশে তো বুঝেছে কেমন আরু। মেঘেরা রেগে গেলে সবাই ওদের বোঝায় এটা সঠিক সময় না, ভাই আগে সুস্থ হোক। সবাই আবিরের সামনে গিয়ে বলল, কি ব্যাপার জিজু, আমাদের বোনকে বিয়ে করলেন আর আমাদের জানালেন না?
আবির আরও একে অপরের দিকে তাকিয়ে আছে। ওরা এসব কিভাবে জানে? দুজন একসাথে লাবিবার দিকে তাকালে লাবিবা ফারিহার পেছনে লুকায়। সেটা দেখে আবির আরও হেসে ওঠে। তোমাদের বোন বারণ করেছিল। আমি কখন বারণ করলাম? রেগে বলল আরু। মনে মনে। মুচকি হেসে বলল আবির। ও আচ্ছা, মনে মনে যদি ডিভোর্স। বলতেই আবির ওর মুখে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকালো। আরও ভয় পেয়ে ঢোক গিলে বলল, না মানে আমি তো মজা করে বলছিলাম। আমাকে ভালো না লাগলেও তোমাকে আমার সাথে থাকতে হবে, আর না লাগলেও থাকতে হবে, বুঝতে পারছো? আপনাকে সারা জীবন জ্বালানোর সুযোগ হাতছাড়া করি কিভাবে? ওদের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে সবাই হেসে উঠল। আমাদের বোনকে কখনো কষ্ট দিন না ভাইয়া। আবির কিছু বলার আগেই মেঘ বলল, আমি ভাবছি, ইস, ভোলা ভালা আবির ভাইয়াকে আমাদের বোন কি করবে, যে খাটাস মেয়ে। ভালো হবে না ভাইয়া। মুখ ফুলিয়ে বলল আরু। আবির মুচকি হাসলো। আরু ইশারায় বোঝালো তাকে আরো পরে দেখে নেবে। দূরে থেকে রাহাতে সব দেখে রাগে ফুঁসছে। আরও অন্য কারো হলেও এটা রাহাতকে খুব জ্বালাচ্ছে। যে জন্য কত কিছু সাজিয়ে আকাশের থেকে আরুকে আলাদা করলো। সব থেকে বড় কথা, আরও আবিরকে ওই ঘটনা বলে দিলে রাহাতের জেলে যাওয়া নিশ্চিত। আর আবিরের সাথে তো ওই ঘটনার খুব ভালো লিঙ্ক আছে। এটা আর কেউ না জানুক, রাহাত জানে। আবির জানলে রাহাত শেষ। এত বছরের লুকানো ইতিহাস যদি বাহিরে আসে, তাহলে রাহাতের এই কুল ওই কুল দুটোই যাবে। আর মনে মনে বলে, আর কোনো ছেলে পায়নি, শেষে আবিরকে পেল আরু। এই মেয়ে খালি বিপদে টেনে আনে। আগে কেন আমি টের পেলাম না? শিট। বলেই দেয়ালে একটা ঘুষি দিল। কিছু একটা করে এদের আলাদা করতেই হবে। এভাবেই রাহাত ফারিয়ার নাম্বারে কল দিল। ওর ফোন আরুর কাছে। আরও পানি নিতে এসেছে। হঠাৎ ফোনে কল আসলে আরও রিসিভ করতেই অপর পাশ থেকে রাহাত বলল, কি ব্যাপার আরুষি? কি ভেবেছিলে আমি তোমায় খুঁজে পাবো না? কাব্যের অ্যাক্সিডেন্ট তো আমি করেছি, যাতে তোমাকে বের করতে পারি। কি? হ্যাঁ, আমাকে সারা বিয়ে করলে এইটা তার শাস্তি। কাজটা ভালো করেনি রাহাদের জন্য। কিছু বলার আগেই কেউ ডাকলে আরও পেছনে তাকিয়ে দেখে আবির। আরও কিছুটা ভয় পেয়ে গেল। আবির জানলে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। ভয় পাচ্ছে কেন আরু? এনিথিং রং? না মানে। আচ্ছা বাদ দাও, তোমার সাথে একটা ব্যাপারে কথা বলার ছিল। জি বলুন। আরও ফোন অফ করে দিয়েছে এক হাত দিয়ে। তুমি তানিয়ার সাথে কথা বলছো না কেন? আমি আসার পর থেকে খেয়াল করছি। কি দোষ করেছে তানিয়া? আপু, এরকম বোকামি না করলে ভাইয়ার এমন হতো না। কি দরকার ছিল অমন করার? তোমার কি মনে হয় তানিয়া কাব্যের ক্ষতি চায়? না, কিন্তু না, তুমি নিজেও জানো তানিয়া কাব্যকে খুব ভালোবাসে। তানিয়া কখনো চাইবে না কাব্যের কোনো ক্ষতি হোক। আসলে তানিয়া জাস্ট চাইছে কাব্য যাতে তানিয়ার ভালোবাসা ফিল করে। সবার ভালোবাসা প্রকাশের মাধ্যম এক হয় না। কেউ কারো ভালোবাসা মানুষের ক্ষতি চায় না। তুমি ভাবো তানিয়ার মনের অবস্থা কেমন এখন। কাব্য যেমন এখন, তোমার ভাই তার কিন্তু ভালোবাসে মানুষ। আমার এমন হলে তোমার কেমন লাগবে? কথাটা বলতেই আরও আবিরকে জড়িয়ে ধরলো। সে আবিরের ক্ষতি কল্পনাও করতে পারে না। এই দেখো, শুনে কেমন করছো? তাহলে ভাবো তো তানিয়ার কেমন ফিল হচ্ছে। তানিয়ার এমনিতে খুব গিল্টি ফিল হচ্ছে। এখন তুমি এমন করলে মেয়েটা কিভাবে নিজেকে সামলাবে বলো? আরও চুলে বিলি কাটতে কাটতে বলল আবির। আরও ভাবছে এসব তো সে ভাবেনি। আসলেই তো এমন করা উচিত না। আবির কত ভালোভাবে বোঝাচ্ছে। ঠিক মানুষকে পেয়েছি আমি। রাহাতকে কখনো আমি আবিরের কোনো ক্ষতি করতে দিব না। আর ভাইয়ার ক্ষতির জন্য ওকে শাস্তি পেতেই হবে। এক্ষুনি আবিরকে কিছু বলা যাবে না। আরু, সারাদিন এমনি থাকার প্ল্যানিং আছে নাকি ম্যাডাম? এইবার আরও খুব লজ্জা পেল। আবিরের বুক থেকে মুখ তুলে উঠে দৌড় দিল। আবির ওখানে বসেই হাসছে। আবির জানে আরও কারোর সাথে কথা বলছিল, কিন্তু আবির বিশ্বাস করে আরুকে। আরও তাকে ঠকাবে না। কিন্তু আবিরের চিন্তা আরুকে নিয়ে। ওর যেন কোনো ক্ষতি না কেউ করে, খেয়াল রাখতে হবে। আরও বের হয়ে তানিয়াকে জড়িয়ে ধরলো। তানিয়া খুব খুশি হলো, বাকিরা অবাক। সরি আপু, আমি আসলে ভাইয়ার জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আবির না বুঝালে আমি বুঝতেই পারতাম না। আমি খুব খুশি হয়েছি তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। ছি, এইভাবে বলতে নেই। আমি ক্ষমা করার কে? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ওদের দুজনকে দেখে সবাই খুব খুশি। আমি মেল করে দিলাম, আর এখন আমাকে কেউ স্মরণ করছে না। হিংসুটে বর পাইছি, আল্লাহ। সবাই ওর কথা শুনে হেসে ফেললো। কাব্যের সেন্স ফিরেছে। সবাই দেখা করতে গেলেও তানিয়া ছাড়া। সবাই ডাকলেও কিন্তু ওর সাহস হচ্ছে না। কাব্য সবার আগে আরুকে কাছে ডাকলো। আরুর চোখে পানি। আবির দূরে দাঁড়িয়ে আছে। এই পাগলি,
কান্না করছিস কেন? তোর কান্না আমার সহ্য হয় না, জানিস না? আরও এবার ডুকরে কেঁদে উঠল। আমি ঠিক আছি পাগলি। তারপর বলে, ভাইয়া তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আবির বলেছে। আবির তোর বড়, এভাবে নাম ধরে রাখছিস কেন? আসলে ভাইয়া। কি হয়েছে বল। আমি বলছি। আবির সবটা খুলে বলল, কিন্তু কাব্য এই বিয়ে মানতে নারাজ। এইটা তো কোনো বিয়ে না, ওরকম পরিস্থিতিতে হওয়া বিয়ে কোনো বিয়ে হতে পারে না। আমি এটা কখনোই মানবো না। সবাই যেই ভয়টা পেয়েছিল সেটাই হলো। কাব্য মানছে না। কাব্য তো একদম বলেই দিল তার বোনকে একবার বাঁচিয়েছিল বলে কি তার অ্যাডভান্টেজ নেবে নাকি। আবির এই কথাটায় বেশ কষ্ট পেয়েছে। সে কখনোই এটা ভাবে না। সে তো আরুকে ভালোবেসেছে শুধু। আবির অসহায়ের মতো আরুর দিকে তাকিয়ে আছে। আরুর চোখে পানি। এখন কি করবে আরু? আবির আবির এর সব থেকে বেশি খারাপ লাগছে। সে নিজের ভালোবাসার মানুষকে পেয়েও হারিয়ে ফেললো। সবাই মিলে কাব্যকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আবির নিজের কষ্ট সাইডে রেখে বলল, ঠিক আছে কাব্য, তুমি না বললে আমি কখনো জোর করবো না, কিন্তু তোমার এই মুহূর্তে হাইপার হওয়া ঠিক না। তোমার শরীরের কন্ডিশন ভালো না। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সব থেকে বেশি অবাক আরু। নিজের বউয়ের ওপর জোর নাই, এটা কেমন কথা? আরুর চোখের পানি যেন বাঁধ মানছে না। আবির কেবিন থেকে বের হয়ে গেল। আরু তার যাওয়ার পানে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। আবির একা দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ ঘাড়ে হাত দিতেই পেছনে ফিরে দেখে সবাই তার পিছে দাঁড়িয়ে। আরুও আছে। আবির আরুর দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকালো। ভাইয়া আপনি চিন্তা করবেন না, কাব্য ভাইয়া সুস্থ হলে আমি বুঝাবো। আমরা জানি ভাইয়া, আপনি কাব্য ভাইয়ার কথা খুব কষ্ট পেয়েছেন। ভাইয়ার তরফ থেকে আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না না, এসব কি বলছো তোমরা? কাব্য নিজের বোনের জন্য ভালো কিছু ভেবে নিশ্চয়ই এসে বলেছে। আমি হয়তো ওনার চোখে যোগ্য পাত্র না। এভাবে বলেন না ভাইয়া, আপনার মতো ভালো ছেলে হয় না। আরুর জন্য আপনি পারফেক্ট, বরং আপনি আরুর থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন। আমার যে আরও কে চাই। কথাটা যেন আরুর বুকে লাগলো। একটা মানুষ এভাবেও ভালোবাসতে পারে? আরু সবার সামনেই আবিরকে জড়িয়ে ধরে বলল, তাহলে দূরে কেন সরিয়ে দিচ্ছেন? আমি আপনার বিয়ে করাবো। আমার উপর কি আপনার কোনো অধিকার নেই? এই আপনার ভালোবাসা আবির। আবির আরুকে জড়িয়ে ধরে বলল, দেখো আরু, আমি কারো সন্তান, কারো স্বামীর আগে একজন ডক্টর। একজন ডক্টরের কাছে তার পেশেন্ট সবার আগে। আমি এখন কাব্যকে মেন্টালি প্রেশার দিতে পারবো না। আমি আছে, দরকার হলে সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। ছোট থেকে পরিবারের সুখ পাইনি আমি। আমি তোমাকে পেয়ে ভেবেছিলাম একটা সুন্দর পরিবারও পাবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। দেখো, পেয়েও হারালাম। এভাবে বলবেন না প্লিজ। আমি ভাইয়াকে রাজি করাবো, একটু সুস্থ হোক ভাইয়া। আবির আরুর কপালে গালে ভালোবাসার পরশ দিল আর বলল, আমি জানি তুমি সব ঠিক করে দিবা, এই বিশ্বাস আছে আমার। আমি অপেক্ষা করবো সবার রাজি হওয়ার। সবাই ওদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আবির আরুদের কাব্যের কাছে যেতে বলল। আরু যেতে চাচ্ছিল না। আবির অনেক বুঝিয়ে পাঠালো ওকে। দূর থেকে রাহাত ও আরেকজন হাসছে। তাদের প্ল্যান সাকসেসফুল। ভাগ্যিস আরুরা কাব্যের কাছে যাওয়ার আগে তারা গিয়েছিল। দুজন মুচকি হেসে ওখান থেকে চলে গেল, আর একজনকে বলে গেল ওদের উপর নজর রাখতে। 15 দিন কেটে গেল। কাব্য এখন রাজশাহী, একটু সুস্থ, কিন্তু হাঁটতে পারে না এখনও। আবিরই কাব্যের কেস হ্যান্ডেল করছে। অন্য কোনো ডাক্তারকে দেওয়া ঠিক মনে হয়নি কারো। কাব্যের বাবা মাকেও এখনও জানানো হয়নি। তবে আবিরের বাবা বোন আজ আসবে। আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা এতদিনে জানতে পেরে তারা আর থাকতে পারেনি বাসায়। আবির ডেইলি চেক আপ করতে আসে আর চলে যায়, থাকে না। কাব্যের জন্য আরুও কথা বলতে পারে না। আবির আসলে কাব্য আরুকে নিজের কাছে রাখে। সামনাসামনি কথা হয় না, শুধু দেখা হয়। আবির তাকাতে চেয়েও তাকায় না, যদি এইটুকু সুযোগও হারিয়ে ফেলে এই ভয়ে। আরও লুকিয়ে একটু ফোনে কথা বলে আবিরের সাথে। সবাই এটাতে হেল্প করে আরুকে। কাব্য এখনও তানিয়ার সাথে কথা বলে না। আরুর খুব কষ্ট হয় আবিরকে ছাড়া এভাবে কাটাতে। আজ যেহেতু প্রথমবার আবিরের বোন আর বাবা আসছে, আজ আরু যাবেই তাদের সাথে দেখা করতে। যদিও বারণ করেছে আবির রিস্ক নিতে, কিন্তু প্রথমবার তার শ্বশুর ননদ আসবে, আরও কীভাবে দেখা না করে থাকে। আজ চাচাও আসবে। ইহান, ফারিয়া আর আরু আর যাবে। কাব্যকে বলা হয়েছে ওরা শপিংয়ে যাবে। কাব্য রাজি হয়েছে যাইতে দেওয়ার জন্য। আরু গিয়ে দেখে আবিরের বাবাও বোন এসেছে। আরু গিয়ে সালাম দিয়ে আবিরের বাবাকে। আবিরের বাবার তো খুব পছন্দ হয়েছে আরুকে। মাশাল্লাহ, খুব সুন্দর বৌমা পাইছি। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আরু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। আবিরের বোনের নাম তানজিনা। ওকে দেখেই ইহান ফিদা। তানজিনা একদম পরীর মতন দেখতে, যে কেউ ওকে দেখে প্রেমে পড়ে যাবে।
ইহানের হাঁ করে তাকিয়ে থাকা দেখে ফারিহা বলল, মশা ঢুকবে, হা বন্ধ কর। তোর বোনের ননদ, আসতে দেখ ভাই। ফারিহার কথায় ইহানের হুঁশ ফিরল। সে লজ্জায় মাথা চুলকাচ্ছে। তানজিনা যেমন সুন্দর তেমনি লক্ষ্মী মেয়ে, শান্ত শিষ্ট, মার্জিত ব্যবহার। আরুর সাথে আবিরের বাবা বোনের খুব ভালো জমেছে। আবিরের ওদের মুগ্ধ চোখে দেখছে। তার পরিবার আজ পূর্ণ হয়েছে, শুধু মা। তবুও আবির আজ হ্যাপি, তোর প্রিয় মানুষগুলো হ্যাপি। তানজিনা তো ভাইয়ার ভক্ত, আবিরের কলিজা তানজিনা। আরও আবিরের বাবার জন্য রান্নাঘরে গেলে আবির ওকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। কি করছেন? ছাড়ুন। কেন? তোমার ডেভিল ভাইয়ের জন্য নিজের বউকে ছোঁয়া তো দূর, কথা অবধি বলতে পারি না। আজ একটা ছুলে কি হবে? সবাই আছে, আজব মানুষ, যান ভাগেন। আবির কিছু বলার আগেই তানজিনা হুট করে এসে পড়েছে। তানজিনাও অস্বস্তিতে পড়ে গেল। আরও তো লজ্জায় শেষ। আরও আবিরের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আবির খ্যাবলা কান্দের মতো হাসি দিয়ে বাহিরে গেল। ননদ ভাবি রান্না করে বাবাকে খেতে দিল, কিন্তু হঠাৎ আবিরের বাবার ওয়ালেটে একটা ছবি দেখে আরও আবিরের হাত ধরে ফেলল। আবির ছবিটা দেখে বলল, এটা আমার মা। অনেকবার রাগ করে বাবার কাছ থেকে ছবি আমি সরাতে পারিনি। আরুর হাত পা কাঁপছে। ইনি যদি আবিরের মা হন তাহলে? রাহাত যাকে ফেলেছে উনিকে, আবির মা অধীরা চৌধুরী নাকি আবা খালামণি? নামটা তো ওনার শুনিনি আমি সেই দিন, আর ওই সময় জানার কোনো সুযোগও ছিল না। আমার আগে বাবার সাথে কথা বলতে হবে, তারপর রাহাতের সাথে। আবির এতক্ষণ গল্প করলো, এখন আরুর ভয় পেয়ে হাত ধরা খেয়াল করে বলল, আরু কি হয়েছে? এমন ভয় পেয়েছে কেন? আবিরের কথায় আরু ভাবনার জগৎ থেকে বের হলো। আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, আপনার সাথে কিছু কথা আছে। এখনই বলবা? আবির আরু সামনাসামনি বসে আছে। আবির শোনার অপেক্ষায় আছে। আরু কিভাবে বলবে বুঝতে পারছে না। আরু আবিরের হাত ধরে বলল, আমি যা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনুন। আপনার মা আপনাদের হয়তো ঠকায় নেই, উনি হয়তো নির্দোষ। আবির মায়ের কথা শুনেই রেগে গেল। এই কথা বলতে নিয়ে আসলে? দেখুন আবির, আমি না জেনে কিচ্ছু বলছি না। আপনি আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোমায়। আমাকে কয়েকদিন সময় দিন, আমার কিছু জানা খুব দরকার। আপনার সাপোর্ট দরকার আমার। তুমি যা বলছো সেটা আমি মেনে নিলাম, কিন্তু তার প্রমাণ কই? আর উনি কই? সব বলবো, আগে আমাদের কাজ আছে, কিন্তু আমাকে সময় দিতে হবে আর বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে। শুনুন। কিছুক্ষণ পর আরু আবির সবার সামনে আসলো। সবাই আড্ডা দিচ্ছিল। আরু বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, কিছু মনে না করলে আমি কি মার বাসার অ্যাড্রেসটা পেতে পারি? আবিরের বাবা কেঁপে উঠল, কারণ ছেলের জন্য নিজেও এত বছর ওখানে যায়নি, আরও কিনা সেখানেই যেতে চাচ্ছে। আবিরের দিকে এক দফা তাকালেন উনি। আবিরের চোখ আজ রাগ নেই, স্বাভাবিক সে। আবিরের বাবা কিছুটা নিশ্চিন্ত হয়ে অ্যাড্রেস দিলেন। আরও বেরিয়ে পড়লো সবার সাথ থেকে বিদায় নিয়ে। আবিরকে আগে বলা হয়েছে কি করতে হবে তাকে। আরও এখন আবিরের নানু বাসার সামনে দাঁড়িয়ে আছে, মুখ দুরু করছে। যদি যাকে উনি দেখেছে উনি আভা না হয়ে আবিরের মা হন, তাহলে আরও আবিরকে কী জবাব দেবেন? বাতাসের মাঝেও ঘামছে আরু। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আরও ভেতরে প্রবেশ করলো। দরজা খোলাই ছিল। গিয়ে দেখলো একজন বয়স্ক পুরুষ ও মহিলা বসে চা খাচ্ছেন। আরও সালাম দিতেই তারা আর চোখে তাকালেন। চেনার চেষ্টা করছেন কিন্তু চিনতে পারছেন না। চিনবেই বা কীভাবে? কিছুক্ষণ দেখার পর নানুমণি চশমা ঠিক করে বলল, কে তুমি মা? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনাদের নাতি আবিরের বউ, নানু। দুজন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মুগ্ধ হয়ে দেখছে তাদের নাত বউকে। চোখে পানি চলে এসেছে তাদের। আবির কত আদরের ছিল তাদের একমাত্র নাতি। আবার কথা তো তারা জানে না। কেমন আছে নানু? আমাদের আর ভালো, বুড়াবুড়ি আছি একরকম মা। আবির আসেনি? না নানু, কিন্তু খুব তাড়াতাড়ি আমি সবাইকে নিয়ে আসবো। আসবে না মা, আমার মেয়ের জন্যই যে তারা এত কষ্ট পেয়েছে এত বছর, কিভাবে আসে? আসবে নানু। আচ্ছা নানু, আমি একটা দরকারে আসলাম। আবা খালামণি আর মার এমন কোনো বৈশিষ্ট্য বা কিচ্ছু বলুন যাতে ওনাদের আলাদা করা যায়। কিছু তো থাকবে। নানু কিছুটা ভেবে বললেন, আভার হাতে জন্মদাগ আছে আর আধিরার পিঠে আছে, কিন্তু খুব ছোট, যেটা সেভাবে না দেখলে বোঝা যায় না। আরও কিছু একটা ভাবে নানুর থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেল। আবিরকে কল দিয়ে বলল, আমি বলছিলাম না মা নির্দোষ, মা আসলে নির্দোষ। আপনার মা বেঁচে আছেন আর উনি খুব বিপদে আছেন। আবির অপর পাশ থেকে শুনছে, ওর মাথা কাজ করছে না। কি বলবে ও? না নিশ্চিত হয়ে মাকে এত বছর ভুল বুঝেছে, কিন্তু কিভাবে কি হলো? তুমি এত শিওর কিভাবে আরু? পরে সব বলবো,
আগে আমার কিছু কাজ আছে। কিন্তু বিশ্বাস রাখুন, আর যা বলছি এটা মাথায় রাখুন। আমার যা হয় হোক, আপনার মাকে আমি আপনার কাছে ফিরিয়ে দিব। আরু, এভাবে বলো না, আমার তোমাকেও চাই। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করব, আপনি শুধু বিশ্বাস রাখেন। বলেই আরও ফোন রেখে রাহাতকে কল দিল। কই তুমি? আরে আরে আরু যে, কি ব্যাপার? আবিরের বউ হয়েও আমার কাছে কল? বাজে কথা বলবে না রাহাত। তুমি সেই রাতে যাকে, উনি তোমার মা তাই না? হ্যাঁ, কেন? আমার সাথে দেখা করো ইমিডিয়েটলি। ওকে। তারপর আরু বাসায় গেল। কাব্য চিন্তা করছে, অনেকবার কল দিয়েছে। আরু বাসায় আসতেই কাব্যকে থাপ্পড় দিল। এই প্রথমবার কাব্য আরুকে থাপ্পড় দিল। আরু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে কাব্যের দিকে। আমি বারণ করার পরেও ওই ছেলের সাথে তোর কিসের দেখা? ভাইয়া, এই ছেলেটা আমার স্বামী। আরু, আমি ওই বিয়ে মানি না। কিন্তু ভাইয়া আমি মানে, ওই ছেলের ক্যারেক্টার ভালো না। আরু অবাক, কি বলছে ভাইয়া এসব? মানে? ওর জিএফ নীলা, তোরা আসার আগে নীলা এসে আমাকে সব বলেছে। না ভাইয়া, তুমি ভুল জানো। দাঁড়াও, আমি তোমায় বলছি। তারপর আরু সবটা খুলে বলল। সবটা শুনে কাব্যর খুব গিল্টি ফিল হচ্ছে। কাব্য আরুকে কিছু বলল যাতে আরু খুব খুশি। আরু কাব্যকে বলে রাহাতের কাছে গেল। আসো আরু। রাহাত, আমি সোজা কথা জানতে চাচ্ছি, তোমার খালামণি কই? আমার খালামণিকে তুমি কিভাবে চেনো? সেটা তোমার জানতে হবে না। আচ্ছা শোনো, সব তো জানোই। আসলে আমার বাবার দুইজন স্ত্রী, আমার মা দ্বিতীয় স্ত্রী। একদিন খালামণি মার সাথে দেখা করতে গিয়ে মা আর বাবাকে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলে। খালামণি মাকে বারণ করে, কারণ বাবার চরিত্র ভালো ছিল না। নানুর অনেক টাকা, খালামণি এসব পাবলিশ করলে নানু মাকে ত্যায্য করত। এর জন্য মা খালামণিকে বরিশাল তার বান্ধবীর ওখানে আটকে রাখে, আর যাতে কেউ খালামণির খোঁজ না করে এই জন্য এই পালানোর নাটক করে। আসলে বালাই ছিল মা, নাম হয়েছে খালামণির। আরও অবাক, নিজের বোন কীভাবে নিজের বোনের ক্ষতি করতে পারে? মা তো ভালোর জন্যই বলেছিল, আর তার শাস্তি স্বরূপ সব ছাড়তে হলো। তারপর কি হলো? কাঁপা কাঁপা কণ্ঠে বলল আরু। তারপর আজও এখানে আছে, আর মা আমার সাথে গেম খেলতে চাইছিল। এই জন্যই মাকে। আমার ভাইকে মিথ্যে কেন বলেছো রাহাত? যাতে তুমি খালামণির কথা জানতে না পারো, কিন্তু তবুও তো জেনে গেলে। সত্যি চাপা থাকে না রাহাত, আর এই জন্যই তোমার শাস্তি পেতে হবে। মানে? এদিকে আবির শান্তি পাচ্ছে না, খুব গিল্টি ফিল হচ্ছে। নিজের মাকে ভুল বুঝেছে। আবির তার বাবার কাছে যাবে তার আগেই আরও চোখ খুলে নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করলো। হাত পা বাঁধা, কীভাবে এখানে এলো সেটাও বুঝতে পারছে না। আশেপাশে তাকিয়ে কিছু বুঝবে তারও উপায় নেই। অন্ধকারে নিজের অস্তিত্বই বোঝা যাচ্ছে না। একটু পর রাহাত এসে লাইট দিল। অনেক সময় অন্ধকারে থাকার কারণে আরও হুট করে চোখ খুলতে পারল না। আস্তে আস্তে চোখ খুলল আরও। আশেপাশে তাকাতেই আঁতকে উঠল আরু। তার পাশেই আবিরের মা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আরও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এত সুন্দর মানুষটির কি অবস্থা হয়ে গেছে। রাহাত কাছে এসে বলল, নাও, এখন শাশুড়ি বৌমা একসাথে থাকো। দুইজনেই অতিরিক্ত পাকনামি করে, এখন এই অবস্থা। কি দরকার ছিল পাকনামি করার? তুমি তোমার পাপের শাস্তি পাবেই রাহাত। হাস্যকর। মনে আছে ওই দিনের কথা? সেদিন তুমি আর আকাশ দেখা করে বাড়ি ফিরছিলে। মাঝ রাস্তায় আকাশ তোমাকে বলল তার কিছু কাজ আছে, তুমি যেন একাই বাসায় চলে যাও। একটু পরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হলো। তুমি আমাদের বাসার সামনে দাঁড়িয়েছিলে। কি ভেবে যেন ভিতরে তাকাতেই আমি ভিতরে তাকাতেই দেখি তুমি আর তোমার মা রাগারাগি করছো, কিন্তু কি নিয়ে সেটা জানতাম না। একটু কৌতূহল হলো, আর বৃষ্টির বেগও বাড়ছিল, এই জন্য ভিতরে গেলাম। গিয়ে দেখি সম্পত্তি নিয়ে তোমাদের ঝামেলা। তোমার মা তোমার সৎ ভাই বোনকে দিতে চাচ্ছেন, কারণ তুমি টাকার অপব্যবহার করতে, কিন্তু তুমি নিজেই সব নিতে চাচ্ছিলে। তোমরা আমায় তখন লক্ষ্য করনি। হঠাৎ তুমি রাগের মাথায় তোমার মাকে ধাক্কা দিলে, আর তোমার মা পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেল। আমি এগিয়ে গেলাম, কিন্তু তুমি তাকে হাসপাতালে নিয়ে যেতে দাওনি। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় আন্টির। তারপর আমি পুলিশকে বলে দিতে চাইলে তুমি আকাশকে উল্টোপাল্টা বোঝানো শুরু করলে, ওর ক্ষতি করতে চাইলে। আকাশ কেমন দেখো, ওর ভালোর জন্য আমি তোমার মেন্টাল টর্চারগুলো সহ্য করতাম, কিন্তু ও আমাকে অবিশ্বাস করে অন্য মেয়ের কাছে চলে গেল। প্রতিটা সম্পর্কে বিশ্বাস থাকা খুব জরুরি। বিশ্বাস ছাড়া কিচ্ছু সম্ভব না। তোমার এই কাজের জন্য আমি আকাশকে চিনতে পেরেছি, আবিরের মতো একজনকে পেয়েছি। লাভ নেই,
তুমি তো আর কখনো আবিরের কাছে যেতেই পারবে না। বলেই রাহাত এগিয়ে আসতে লাগলো, হাতে রিভলভার। মেরে ফেলতে পারো, কিন্তু মনে রেখো পাপের জন্য শাস্তি পেতেই হবে। তোমার মাও রেহাই পায়নি, তুমিও পাবে না রাহাত। রাহাত উচ্চস্বরে হাসছে, তার যেন গায়েই লাগলো না, কিন্তু কথাই আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। রাহাতেরও তাই হয়েছিল। রাহাত যেই শ্যুট করবে তখনই পুলিশ ও আবির আসে। পুলিশ রাহাতের হাতে গুলি করে। আবির গিয়ে আরুর হাতের বাঁধন খুলে দিয়ে মায়ের কাছে যায়। কত বছর পর দেখলো আবির তার মাকে, চোখে পানি, খুব কষ্ট হচ্ছে তার। এতদিন কি ভুলটাই না ভেবেছিল সে। মায়ের পা ধরে কান্না করছে আবির, আরও ওকে সান্ত্বনা দিচ্ছে। আবির এখানে কিভাবে, ও কিভাবে জানলো? ফ্ল্যাশব্যাক। আরও আবিরকে আগেই সব বলেছে। আবির তো তখন খুব রেগে গিয়েছিল, কিন্তু আরও সামলে নিয়েছে। আর আরও যখন সব কিছু শুনছিল তখন লাইনে আবিরও পুলিশ ছিল, তারা সবটা শুনেছে। আরুর চুরিতে পাথরের জায়গায় ক্যামেরা আর ওর ওপর হাতে ট্র্যাকার ছিল, এই জন্য সহজেই আবির ও পুলিশ আরুদের কাছে পৌঁছে গেছে। রাহাতকে নিয়ে যাওয়া হয়। আবির ওর মা আর আরুকে নিয়ে বাসায় ফিরেছে। মা খুব অসুস্থ, ওনাকে বাসায় ট্রিটমেন্ট দেওয়া হবে। অপরদিকে কাব্য টেনশনে একা একা বিছানা থেকে উঠতে গেলে পড়ে যাচ্ছিল। হঠাৎ তানিয়া এসে ওকে ধরে ফেলে। আমার কারো হেল্প লাগবে না, কিছুটা অভিমানের সুরে বলে। একদম চুপ, দেখি বস ওখানে। এতদিন দরদ কই ছিল? তুই তো আসতে বারণ করেছিলি। ও, আমি বারণ করলেই আসবে না? বাহ, আমাকে কি ক্ষমা করা যায় না? অনেক আগেই ক্ষমা করেছে, কিন্তু তুই আসিসনি, এই জন্য অভিমান হয়েছিল। আমরা কি আমাদের ফ্রেন্ডশিপকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারি না? না, অভিনয় করে বলে। ওকে, তাহলে আমিও যাচ্ছি, দেখি কাকে পাই। পা ভেঙে দিব। একবার অমন করছিস আর না। কেন বুঝিস না তানিয়া? তুই আমাকে? আমি তোকে খুব খুব ভালোবাসি তানিয়া। হাত ধরে বলে কাব্য। আমিও তোকে খুব ভালোবাসি কাব্য। বাইরে থেকে বাকিরা দেখে হাসছে। লাবিবা মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ এদিকে তাকাতেই লাবিবার সাথে চোখাচোখি হয়। লাবিবা এতে খুব লজ্জা পায়। মেঘ কানে কানে বলে, তুমি বললে ঝগড়াকে ভালোবাসায় রূপান্তর করতে পারি। লাবিবা লজ্জা পেয়ে দৌড়ে পালালো। কেটে গেছে কয়েকদিন। আবিরের মা এখন অনেকটা সুস্থ। আবিরকে পেয়ে তিনি খুব খুশি। আবির মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিয়েছে। দুই পরিবার আবির আর আরুর বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু তাদের ইচ্ছা আবার ধুমধাম করে বিয়ে দেবে। আরও আবির খুব খুশি, কিন্তু এত কিছুর মাঝে যে ইহান বাবু আর আবিরের ছোট্ট আদরের বোন প্রেমে হাঁপুডুপু খাচ্ছে, এইটা আরও আবিরের চোখ এড়ায়নি। সবাই মিলে ঠিক করলো ওদের পড়াশোনা শেষ হলে ওদের বিয়ে হবে। এখন আরও আবিরের। কিছুদিন পর ধুমধাম করে বিয়ে হলো আরু আর আবিরের। এই বিয়ের আগের কয়েকদিনের ছুটিয়ে প্রেম করেছে আবির আরু। বিয়েতে আকাশ এসেছিল। সব সত্যটা জেনে আকাশ খুব অনুতপ্ত। ক্ষমা চেয়েছিল আকাশ, আর শুধু বলেছে, বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আকাশ। আর আমরা একে অপরের জন্য জন্মাইনি, এই জন্যই। আবিরকে পেয়ে আমি ধন্য। তুমি এমন না করলে এত ভালো একজন মানুষকে আমি পেতামই না। আজ আরু আবির পুরোপুরিভাবে একে অপরের হলো। আবির আরুকে নিয়ে ভালোবাসার রাজ্যে হারিয়ে গেল 3 বছর পর। ঠিকভাবে কুচিটা ঠিক করো আবির। সাকসেসফুল ডক্টর, এত বছরে এইটুকু পারছে না? বাহ, নিচে যেতে হবে, তাড়াতাড়ি করো। দাঁড়াও একটু, এটা কি অপারেশন নাকি যে পারবো? MBBS FCPS আমি শারুর উপর করিনি। ওকে, কথা শুনেছ? বুঝেছি, একটুও ভালোবাসো না। ঠিক আছে, যাও, ঠিক করতে হবে না। আমি আজই বাবার বাড়ি চলে যাব। মুখ ফুলিয়ে বলল আরু। বলেই অন্যদিকে হাঁটতে শুরু করলো আরু। আবির পেছন থেকে আরুর হাত ধরে ফেললো। নিজের সামনে আরুকে দাঁড় করিয়ে বলল, আমার আরুকে রাগ করলে কত কিউট লাগে গো, একদম টমেটোর মতো গালগুলো লাল হয়েছে। এটা কেমন প্রশংসা? 3 ইয়ার সংসার আমাদের, ঠিকভাবে প্রশংসাও করতে পারে না কেউ। কখনো ডক্টরকে বিয়ে করবে না, বোরিং হয়। ভালোবাসার কি কোনো কমতি আছে? না, এই 3 ইয়ার কখনো মনে হয়নি ভালোবাসা কমেছে, বরং প্রতিটা মুহূর্তে আমার মনে হয়েছে ভালোবাসা বেড়েছে। এখন আবার এসব, যাও বাবার বাসায়। আরু আবিরকে জড়িয়ে ধরে বলল, কোথাও যাব না। কখনো কি গিয়েছি? রাগ করলেই তো রাগ ভাঙিয়ে দাও। আর এমনি তো 3 ইয়ার হাতে গোনা কয়েকবার গিয়েছি, তাও সাথে গেছো, আবার নিজেই সাথে নিয়ে এসেছো। নিজের যে থাকতে চাইতা না, সেটা কি? হ্যাঁ তো, আমার বাসা, আমার বর, তাদেরকে ছেড়ে কেন থাকবো? ভাঙবে তবু মচকাবে না। আসো, চুলে বেনে ফুলে মালা পরিয়ে দেই।
আবির পরম যত্নে বেলি ফুলের মালা পরিয়ে দিয়ে আরুর কপালে ভালোবাসার পরশ দিতেই পেছন থেকে গুটি গুটি পায়ে একজন এসে বলল, আমাদের তারা তোমরা কি তো। আবির ও আরও পেছনে ফিরে তাকিয়ে তাদের মেয়ে ইরাকে দেখে একসাথে হেসে উঠল আর বলল, তোমাকে ছাড়া আমরা কিছু করছি না মা। করছিল এতক্ষণ বাবাকে ছেড়ে। আবির এগিয়ে গিয়ে ইরাকে কোলে নিল। দাদু আর নানু তাতে আমাদের তেমন লাগতে বাবা? আমার মাকে একদম পরীর মতো লাগছে। তাই বাবা? বাবা। শুরু হলো বাবা মেয়ের আদুরে গল্প। এটা আমার সোনা মা। মা আমাদের ভালোবাসা থেকে চলে, তাই না ইরা মা? বাবা ঠিক বলতো, আমি বাবার প্রিন্সেস। হ্যাঁ বাবা, মেয়ের আমাকে লাগে কিনা দেখবো, থাকো। ইরা মায়ের আঁচল টেনে ধরলো। আরও মুচকি হেসে পেছনে ফিরে তাকিয়ে ইরাকে একটা চুমু দিল। মেয়েকে দিলে মেয়ের বাবা কি দোষ করলো? ইস, কি কথা মেয়ের সামনে, যাও তো। এমা বাবার মায়ের কাছে তুমুতাই। হলো তো, এখন সবাইকে তোমার মেয়ে এটাই বলবে, মান সম্মান রাখবে না। আরও বলবে এসব, দূর। আরও বলো এসব, দূর থাকো তো। এই বাপ মেয়ে দুইটাই পাগল। বক বক করতে করতে চলে গেল। এতে বাবা মেয়ে দুইজন খুব মজা পেল। আজ কাব্য তানিয়ার বিয়ে হচ্ছে, সবাই খুব খুশি। আরও আবিরিরা এভাবেই সুখে থাক, ভালো থাক। ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই, কিন্তু আমার কাছে মনে হয় বিশ্বাস ছাড়া ভালোবাসার কোনো অস্তিত্ব নেই।